আমরা গতকালকে রক্তবাহিকা নিয়ে কিছু পড়ালেখা করছিলাম, হ্যাঁ, যে আমাদের 3 ধরনের ব্লাড ভেসেল আছে। একটা হচ্ছে আর্টারি, একটা ভেইন, আর মাঝখানে হচ্ছে কৈশিক জালিকা। হ্যাঁ, গতকালকে পড়ছিলাম। আমি আজকে হচ্ছে মূল পার্থক্যগুলো আগে বলি, হ্যাঁ, যেগুলো পরীক্ষায় আসবে, আর বাকি সহজগুলো বইয়ে লেখা আছে। মূল পার্থক্য হচ্ছে প্রথমে এদের যে প্রাচীর, এদের প্রাচীরটা 3টা লেয়ারে ভাগ করা যায়, মানে 3টা স্তর দিয়ে তৈরি এদের প্রাচীরটা। হ্যাঁ, এই 3টা স্তর ভেনেও আছে, এই 3টা স্তর আর্টারিতেও আছে, কিন্তু ক্যাপিলারিতে স্তর আছে মাত্র একটা। এই হচ্ছে তাদের মধ্যে মূল পার্থক্য। স্তরগুলোর নাম কি এটা আপনারা মনে হয় বইয়ের মধ্যে দেখছেন। টিউনিকা ইন্টারনা, টিউনিকা মিডিয়া, টিউনিকা এক্সটার্না, এই 3টা নাম মুখস্থ করতে হবে, পরীক্ষায় আসবে। হ্যাঁ, ইন্টিমা কোনটা? একটা প্রাচীরের ভিতরে যে লেয়ারটা থাকে, 3টা স্তরের মধ্যে ভিতরেরটার নাম ইন্টারনা, মাঝখানেরটার নাম মিডিয়া, বাইরেরটার নাম এক্সটার্না। নর্মাল কথাবার্তা একদম। হ্যাঁ, তো এই প্রাচীরের এই কাহিনীটা আমি আগে বললাম, কারণ হচ্ছে এটা দিয়ে হচ্ছে মূল পার্থক্যগুলো করা যায়। যেমন ধরেন আমি বললাম শিরা আর আর্টারিতে 3টা লেয়ার, তাইলে এই 3টা লেয়ার ভেদ করে তাদের ভিতরের খাবারগুলো কি বাইরে হতে পারবে? পারবে না। কিন্তু কৈশিক জালিকার একটা লেয়ার, এই জন্য কি হয়, তাদের খাবার দাবারগুলো বের হয়ে কোষের মধ্যে যাইতে পারে। এই জন্য আমরা আগের দিন দেখছিলাম কৈশিক জালিকা থেকে রক্তটা বের হয়, শিরা আর আর্টারি থেকে বের হয় না। ঠিক আছে, তাহলে এক স্তর। এখন পরের প্রশ্ন আসবে, ক্যাপিলারির যে একটা স্তর তার নাম কি? ক্যাপিলারির একটা স্তরের নাম হচ্ছে টিউনিকা ইন্টিমা বা ইন্টারনা, অর্থাৎ ভিতরেরটা, বাইরের দুইটা নাই। ঠিক আছে, এটা নর্মাল কথা। আচ্ছা, বাকি কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ধরেন একটা কলমের কথা যদি চিন্তা করেন, হ্যাঁ, ধরেন এই কলমটাতে চিন্তা করেন, এই কলমটা হচ্ছে একটা ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলের মধ্যে ভিতরে যেখানে কালিটা থাকে ওটা যদি আমি বের করে ফেলি, তাহলে মাঝখানে একটা ফাঁকা জায়গা হবে। এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে লুমেন। এটার ভিতরে কি আছে? কালি আছে। আর ব্লাড ভেসেলের মধ্যে কি থাকে? ব্লাড থাকে। তাহলে লুমেন একটা ওয়ার্ড পরীক্ষায় প্যাচ লাগানোর জন্য। আরেকটা ওয়ার্ড হচ্ছে প্রাচীর। প্রাচীর নিয়ে অলরেডি আমি বলছি যে কেউ কেউ আছে 3 প্রাচীর, মানে 3টা লেয়ার দিয়ে, আর কেউ কেউ আছে একটা লেয়ার দিয়ে। বাট ওভারঅল যদি আমি আবার কোশ্চেন করি যে কার প্রাচীর বেশি মোটা, ভেইন আর আর্টারির মধ্যে, আর্টারির প্রাচীর বেশি মোটা, এই জন্য আর্টারিটা ধরতে শক্ত শক্ত লাগে। আর শিরার লুমেন সবচেয়ে মোটা, এই জন্য শিরার ভিতর দিয়ে রক্ত যায় বেশি। বুঝাইতে পারছি কথা? তাহলে লুমেনের কাহিনী বুঝছেন, প্রাচীরের কাহিনী বুঝছেন, আর হলো 3টা প্রাচীরের নাম। এই হচ্ছে নর্মাল কোশ্চেন। আচ্ছা, এবার আসেন, আর্টারির মধ্য দিয়ে যে রক্তটা যায় এটা কোন ধরনের রক্ত? বইয়ের ছকটার মধ্যে সবাই দেখেন, এই রক্তটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। আর শিরার মধ্য দিয়ে যেটা যায় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা জানেন সবাই। আচ্ছা, আর্টারি সৃষ্টি হয় কোথা থেকে? আর্টারি সৃষ্টি হয় হৃৎপিণ্ড থেকে, আর শেষ হয় কোথায়? কৈশিক জালিকায়। শিরা শুরু হয় কোত্থেকে আর শেষ হয় হৃৎপিণ্ড থেকে, এগুলো তো আমরা সবাই জানি। আচ্ছা, আর কি আছে পার্থক্যের মধ্যে? মোটামুটি এই কয়েকটা কথা। এবার একটা এক্সট্রা ইনফোর পার্থক্য বলি, হ্যাঁ, এটা আপনাদের বইয়ে নাই, মনে রাখতে পারলে ভালো। ওকে, দেখেন, সেটা হচ্ছে শিরা আর আর্টারির মধ্যে যে 3টা প্রাচীর ছিল, 1 2 3, এর মধ্যে দেখেন লাস্টের হলুদ কালারটা মানে টিউনিকা এক্সটার্নাটা বেশি বড় কার বা মোটা কার? শিরার। আর টিউনিকা মিডিয়াটা বেশি মোটা কার? এটা হলো আলাদা আলাদা করে যদি আপনি আমার থেকে জানতে চান যে ভাই এই 3টার মধ্যে পার্থক্য কি, সেটা হলো এই পার্থক্য, মানে 3টা লেয়ারের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এটা আসে না, এটা হচ্ছে একদম বেশি কঠিন কোশ্চেন। নর্মাল কোশ্চেনগুলো কি কি? কোনটার প্রাচীর মোটা? শিরা না আর্টারি? অ্যান্সার হচ্ছে আর্টারি। কোনটার প্রাচীর চিকন? অ্যান্সার হচ্ছে শিরা। কোনটার লুমেন বড়? কোনটার লুমেন ছোট? আমি কি বুঝাইতে পারছি? শিরার আর্টারিতে 3টা করে লেয়ার, আর কৈশিক জালিকাতে একটা করে লেয়ার। এই সবগুলা কথা বইয়ের ছকের মধ্যে দেওয়া আছে, খুব সিম্পল ইস্যু, এগুলো নিয়ে আমরা বেশি কথাবার্তা না বলি। আচ্ছা, আমরা আসি হলো আসল জায়গায়, হৃৎপিণ্ড। আজকে যতগুলা টপিক পড়তে হবে সবগুলাই একটু জটিল, ঠিক আছে, একটু কঠিন সবগুলাই, এই জন্য মাথা ঠান্ডা রাখবেন। আসেন, হৃৎপিণ্ড পাইছেন সবাই? হৃৎপিণ্ডতে শুরুতে কিছু এমসিকিউ টাইপ পড়ালেখা আছে। কি কি? কত লিটার রক্ত তারা পরিবহন করে, তাদেরকে কি বলে, তাদের কাজ কি, এইসব কথাগুলো শুরুতে দেওয়া আছে। হ্যাঁ, এগুলো নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার কিছু নাই, কারণ এগুলো এমসিকিউ মুখস্থ করবেন।
আমরা আসি হচ্ছে অবস্থান এবং আকৃতি এই টপিকটা থেকে, পাইছেন? আচ্ছা, এবার ঠান্ডা মাথায় শোনেন, হৃৎপিণ্ডের অবস্থান কোথায় আপনাদের বইয়ে কয়েকটা লাইন লেখা আছে দেখেন। একটা হচ্ছে এই যে দুইটা ফুসফুস, দুই ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ডের অবস্থান, 1 নাম্বার। 2 নাম্বার কথা, এখানে একটা ছাতার মতো পর্দা ছিল, নাম কি? তাহলে ডায়াফ্রামের উপরে অবস্থিত, 2 নাম্বার লাইন। 3 নাম্বার লাইনে দেখেন লেখা আছে বক্ষ গহ্বর নামে একটা ওয়ার্ড। বক্ষ গহ্বর কি? বক্ষ মানে বুক, গহ্বর মানে ফাঁকা জায়গা, বুকের খাঁচা যেটাকে আমরা বলি সেটা হচ্ছে বক্ষ গহ্বর, মানে থোরাক্স। এই অঞ্চলটার নাম থোরাক্স, এই জায়গায় হৃৎপিণ্ডের অবস্থান। তাহলে এই 2-3টা ওয়ার্ড পারবেন তো, ইজি জিনিস। এবার আসেন হচ্ছে আকৃতি। একটা কথা লেখা আছে যে এটা ত্রিকোণ আকার, এটা তো ইজিলি বুঝেন যে এটা 3টা কোণা আছে। এখন পরীক্ষায় ঝামেলা লাগবে কোথায়? নরমালি অ্যাপেক্স মানে কি বলেন তো? অ্যাপেক্স মানে চূড়া, আর বেজ মানে ভিত্তি, নিচেরটা। বাট এখানে উল্টা, দেখেন এখানে বেজ হচ্ছে উপরেরটা, উপরের অংশটাকে বলে বেজ, আর নিচের এই কোণাকৃতি অংশটাকে বলে অ্যাপেক্স। এটাই পরীক্ষায় বেশি আসে, এটা একটু উল্টা, বুঝাইতে পারছি? বাকি সব কিন্তু ওইরকম। দেখেন এই যেমন ফুসফুসের কথা চিন্তা করেন, ফুসফুসের উপরের অঞ্চলটাকে বলে অ্যাপেক্স, নিচেরটাকে বলে বেজ। বুঝাইতে পারছি কথা? তাহলে এই কথাটা একটু ব্যতিক্রম, এই জন্য পরীক্ষায় আসবে। এগুলো ভাই সব এমসিকিউ রিলেটেড পড়াশোনা, হ্যাঁ? আচ্ছা, এবার আসে হচ্ছে আবরণ। এটা হচ্ছে আমাদের প্রথম বোঝানোর টপিক। 5 স্টার দেন আবরণে, ভেরি ইম্পর্টেন্ট হৃৎপিণ্ডের আবরণ। এটা অনেক বেশি জটিল একটা জিনিস, হ্যাঁ? ঠান্ডা মাথায় শুনেন, এটা কেন জটিল? ভাই আমরা ফুসফুসের আবরণের নাম কি পড়ছিলাম? ফুসফুস, প্লুরা। প্লুরার স্তর কয়টা ছিল? 2টা, একটা প্যারাইটাল প্লুরা, একটা ভিসেরাল প্লুরা, মনে পড়ছে তো? আচ্ছা, ওই জায়গায় তো কাহিনী শেষ হয়ে গেছিল। বাট হৃৎপিণ্ডের আবরণ 2 ধরনের। স্তর তো পরের কথা, আগে হলো 2 ধরনের। মানে কি? ধর শ্যাডয়েডের বাইরে একটা গেট আছে না, এটা একটা দেয়াল আছে না ওখানে, ওইটা একটা আবরণ শ্যাডয়েডের। আরেকটা আবরণ হচ্ছে এই রুমের এই দেয়ালগুলা। তাহলে এখানে আবরণ কয় ধরনের? একটা রুমের বা ঘরটার আবরণ, আরেকটা হচ্ছে বাইরে পুরো বাউন্ডারি। আমি কি বুঝাইতে পারছি? তাহলে 2 ধরনের আবরণ সম্ভব, বুঝছিস? হৃৎপিণ্ডে ঠিক এই 2 ধরনের আবরণ দেখা যায়। একটাকে আমরা নাম দিছি আবরণ, আরেকটাকে আমরা নাম দিছি প্রাচীর। নাকি বুঝিস নাই? কথা ক্লিয়ার? তাহলে আবরণ কোনটা? বাইরেরটা। প্রাচীর কোনটা? ভিতরেরটা, এই রুমের গুলা। এটা মনে থাকবে সবার, নাহলে প্যাচ লাগবে কনফার্ম। আচ্ছা, এবার বুঝ। ওভারঅল যদি আমি কোশ্চেন করি, হৃৎপিণ্ডের আবরণের নাম কি? তুই দাগাই দিবি পেরিকার্ডিয়াম। পেরি মানে বাইরে, সবচেয়ে বাইরে। কার্ডিয়া মানে হৃৎপিণ্ড, তাহলে পেরিকার্ডিয়াম মানে হৃৎপিণ্ডের বাইরের আবরণ। পারবি? আচ্ছা, এবার ঝামেলা হলো কোথায় দেখ। এই পেরিকার্ডিয়াম দ্বিস্তরী, 2টা লেয়ার আছে তার। একটার নাম বাইরে যেটা থাকে এটার নাম ফাইব্রাস বা তন্তুময়, ভিতরে যেটা থাকে সেটার নাম সেরাস। তন্তুময় নাম হইছে কেন? এটা ফাইবার দিয়ে তৈরি। সেরাস কেন নাম হইছে? এটাতে এক ধরনের ফ্লুইড থাকে, নাম হলো সেরাস ফ্লুইড, এই জন্য নাম সেরাস পেরিকার্ডিয়াম। বুঝছিস কারণটা? ফাইবার থাকে দেখে নাম তন্তুময়, সেরাস ফ্লুইড থাকে দেখে নাম সেরাস পেরিকার্ডিয়াম। ক্লিয়ার কথাবার্তা? আচ্ছা, এবার শোন, ঝামেলা হচ্ছে আরেক জায়গায়। সেরাস পেরিকার্ডিয়াম অর্থাৎ ভিতরের লেয়ারটা আবার দ্বিস্তরী, ওটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটার নাম প্যারাইটাল, আর একটার নাম, বাইরেরটার নাম প্যারাইটাল, ভিতরেরটার নাম ভিসেরাল। এটা আগে মুখস্থ করেন। এবার আমি একটু ছবি আঁকি, শোনেন। ধরেন আমি হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের আবরণটা আঁকলাম, এটার নাম কি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম কয় স্তরী? তাহলে আমি আরেকটা আঁকলাম, তাহলে 2টা হইল কিনা বলেন তো? তাহলে আপনি নীলটার নাম কি দিবেন? ফাইব্রাস। ঝামেলা আছে কোনো? কেন নাম দিচ্ছেন ফাইব্রাস? এটা তন্তু দিয়ে তৈরি। আর সবুজটার নাম কি দিবেন? সেরাস। ওকে ফাইন, এটার নাম দিচ্ছেন আপনি সেরাস। এই পর্যন্ত কোনো ঝামেলা আছে? এবার ঝামেলা শুরু। সেরাস আবার কয়টা লেয়ারে ভাগ করা যায়? 2টা, বাইরেরটা প্যারাইটাল, ভিতরেরটা। তাহলে আমি প্যারাইটাল অলরেডি রেখে ফেলছি, এখন যেটা আঁকলাম এটা হলো ভিসেরাল। দেখ, বুঝিস নাই? নীলটা ফাইব্রাসের, এটা তো কারো কোনো ডাউটই নাই। তোরাই বলছিলি সবুজটার নাম সেরাস, আমিও মেনে নিছি। এখন সেরাস তো 2 ধরনের, সেরাসের আবার 2টা অংশ, বাইরেরটার নাম প্যারাইটাল, ভিতরেরটার নাম। এই যে এটাও সেরাস, এটাও সেরাস, আমি 2টা সেরাস আঁকছি, এই যে সেরাস, এই যে সেরাস। ভুল করছি? তাহলে বাইরের সবুজটার নাম কি হবে? প্যারাইটাল, আর লালটার নাম কি হবে? ভিসেরাল সেরাস। বুঝছিস কিনা দেখতো? এই 2টাই সেরাসের অংশ। তাহলে বুঝছিস? মনে থাকবে সবার এগুলা? আচ্ছা, এবার আয়, বলছিলাম একটা ফ্লুইড থাকে, কোন ফ্লুইড সেটা দেখ।
এই যে ভিসেরাল আর প্যারাইটালের মাঝখানে এই জায়গাটা একটা ফ্লুইড থাকে, এটার নাম পেরিকার্ডিয়াল ফ্লুইড, যেহেতু এটা পেরিকার্ডিয়ামের ভিতরে আছে। বুঝছিস? আচ্ছা, এটা কোন ধরনের ফ্লুইড? এটা সেরাস ফ্লুইড। দেখ, নামটা হলো পেরিকার্ডিয়াল ফ্লুইড আর ধরনটা কি? প্লুরাল ফ্লুইড পড়ছিলি তোরা, প্লুরাতে যেটা থাকে ওইটাও এক ধরনের সেরাস ফ্লুইড। তাহলে পরীক্ষায় যদি আসে সেরাস ফ্লুইড কোনটা কোনটা, অ্যান্সার হবে প্লুরাল ফ্লুইড আর পেরিকার্ডিয়াল ফ্লুইড। বুঝছিস? কথা ক্লিয়ার? ওকে, কারো কোনো ঝামেলা আছে কিনা বল। আছে, আরো আছে। পেরিটোনিয়াল ফ্লুইড ও সেরাস ফ্লুইড অনেকগুলো আছে, তোদের জন্য এই দুইটাই আর কি। ভাইয়া ক্লিয়ার সবাই আমরা এই পর্যন্ত? কোনো ঝামেলা আছে? নাই। এবার আয়, তাহলে আমাদের মাত্র পড়া শেষ হলো আবরণ, বাইরের দেয়াল। আমি বলছিলাম ভিতরে একটা দেয়াল আছে, নাম কি বলছিলাম? প্রাচীর, মনে পড়ছে? প্রাচীর আবার তিনটা, তোদের বইয়ে দেখ পরের পেজে লেখা আছে। একটার নাম এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পাইছিস? তাহলে ভাই আগে কনসেপ্টগুলো ক্লিয়ার কর, নাইলে সারা জীবন ঝামেলায় পড়তে হবে। বাইরের একটা দেয়ালের নাম আবরণ, ভিতরে একটার নাম প্রাচীর। আমাদের এখানে যা আছে সবগুলো আবরণ পড়া শেষ। বুঝছিস? এবার আয়, এপিকার্ডিয়াম মানে, এপি মানে বাইরে, কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড, মায়ো মানে মাঝখানে, আসলে মাঝখানে না, মায়ো মানে মাসেল, এটা মাসেল দিয়ে তৈরি, এটা মাঝখানে থাকে। আর এন্ডো মানে ভিতরে, কার্ডিয়া মানে হৃৎপিণ্ড, এটা হৃৎপিণ্ডের ভিতরে অবস্থান। বুঝছিস? আচ্ছা, এই যে আমরা ভিসেরাল সেরাস পড়ছিলাম না, এইটারই আরেকটা নাম হচ্ছে এপিকার্ডিয়াম, এটা মনে রাখতেই হবে। বুঝছিস কিছু? ওই যে এপিকার্ডিয়াম, এটা যেই কথা, এদিকে ভিসেরাল সেরাস একই কথা, সেম ওয়ার্ড, নাম দুইটা ভিন্ন। তাইলে বলতো এমন একটা স্তরের নাম বল যেটা আবরণের অংশ, প্রাচীরের অংশ, অথবা ভিসেরাল স্তর। বুঝছিস? আর বাকি আছে কি? মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। ধর এই যে আঁকলাম, এটা কি? মায়োকার্ডিয়াম। আর সবচেয়ে ভিতরে থাকবে হলো হৃৎপিণ্ড, ধর এটা হলো হৃৎপিণ্ড, তার প্রাচীরটার নাম এন্ডোকার্ডিয়াম। দেখ বুঝছিস কিনা? এইভাবে বাসায় গিয়ে নিজেদেরকে একবার এগুলা আঁকতে হবে, ছবিটা আমার মতো যদি আঁকতে পারেন তাইলে বুঝবেন পড়া হইছে, নাইলে পড়া হবে না। বুঝাইতে পারছি? এই জন্যই আবরণটা পরীক্ষায় বেশি আসে। দেখছেন কতটা জটিল? বলেন, কারোর কোনো কিছু জানার আছে? তাহলে দাগ দিছেন আবরণের সবকিছু, পরের পেজের প্রাচীর দাগ দিছেন। ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম। বল। পেরিকার্ডিয়াল ফ্লুইড বুঝি নাই। ও আচ্ছা, ওইটা বললি? না না, বলছি যে প্লুরাল ফ্লুইড হচ্ছে যেই ফ্লুইডটা প্লুরার মধ্যে আছে, পেরিকার্ডিয়াল ফ্লুইড হচ্ছে যেই ফ্লুইডটা এই যে পেরিকার্ডিয়ার মধ্যে আছে। আর দুইটারই কমন নাম সেরাস ফ্লুইড, দুইটাই সেরাস ফ্লুইড, ওইটাও সেরাস ফ্লুইড, সব সেরাস ফ্লুইড। বুঝছিস? এটারও টাইপ, একটা ধরন, আর আলাদা আলাদা নাম কিন্তু এগুলা। প্লুরাল ফ্লুইড আর পেরিকার্ডিয়াল ফ্লুইড তো এক না, একটা প্লুরায় থাকে একটা পেরিকার্ডিয়ামে থাকে, বাট ধরনটা সেম, দুইটাই সেরাস ফ্লুইড। বুঝছিস? হ্যাঁ হ্যাঁ, এই জন্য নাম সেরাস ফ্লুইড। আসলে সেরাস ফ্লুইডের আরো অনেক কারণ আছে। সেরাস ফ্লুইড হচ্ছে এমন একটা ফ্লুইড যেটা একটা খালি জায়গায় অবস্থান করে, সবচেয়ে বড় কথা। হ্যাঁ, এটা একটা খালি জায়গা, এটা অবস্থান করতেছে, এই জন্যই নাম সেরাস ফ্লুইড। বুঝছিস? থাক, তোদের অত জটিল কিছু জানার দরকার নাই, এই পর্যন্ত ক্লিয়ার ভাই? বুঝছি। ওকে, নেক্সট। এই হলো প্রাচীরের কথাবার্তা। হ্যাঁ, এই ছিল প্রাচীর তিনটা। এবার আপনাদের বইয়ের ছবিটা একটু দেখেন, এটা আপনাদের বইয়ের ছবি পাইছেন? এই ছবিটা একটু মিলান তো। এই ছবিতে সবচেয়ে বাইরেরটার নাম কি দেওয়া আছে? প্যারাইটাল পেরিকার্ডিয়াম, পাইছেন? একটা জিনিস কি দেওয়া নাই এখানে, সেটা কি? সবচেয়ে বাইরের লেয়ার হওয়ার নাম কি উচিত ছিল? কি? ফাইব্রাস। লিখার মধ্যে কিন্তু ফাইব্রাস আছে, ছবিটার মধ্যে ফাইব্রাসটা নাই, এই জন্য পেস লাগতে পারে। ফাইব্রাস কোনটা ভুলে গেছিস? এই যে দেখ ফাইব্রাস, ওই যে একদম শুরুরটা, ওইটা এখানে এই ছবিটার মধ্যে নাই, ঠিক আছে? বাট কথার মধ্যে, ভিতরে লেখার মধ্যে আছে, তো এই জন্য পেস লাগাইছে না বাসায় গিয়ে। এখানে ফাইব্রাসটা নাই, এখানে শুরু করছে কোনটা দিয়ে? সেরাস দিয়ে। সেরাসের মধ্যে বাইরেরটার নাম প্যারাইটাল, ভিতরেরটার নাম ভিসেরাল, দুইটার মাঝখানে খালি জায়গা আছে, দেখা যায়? এখানে কি আছে? পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই বড় মাসেলটার নাম কি? মায়োকার্ডিয়াম।
আর ভিতরেরটার নাম এন্ডোকার্ডিয়াম। বুঝছিস? এপিকার্ডিয়াম নাই এখানে, কেন? এই তো, ভেরি গুড, এইটুক জানলেই হবে। ক্লিয়ার আমরা পড়ালেখা? এটা কিন্তু না বুঝলে বাসায় মুখস্থ করে ফেলতে হবে, অ্যাটলিস্ট পরীক্ষায় কোশ্চেন আসবে। বুঝছেন? ওকে, এবার আমরা চলে যাই হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে, তাই না? আগে আমি একটু 9-10 পড়াগুলা রিভিউ করি। আপনার তো লুকোলজ্জার বই বলতে পারবেন না আর কি। হ্যাঁ, শোনেন, ক্লাস 9-এ হৃৎপিণ্ড পড়ছিলেন এককালে, ভুলে গেছেন মনে হয়। আমি একটু আগের পড়াগুলা মনে করাই, জাস্ট মনে করেন আগের পড়া। এটা হৃৎপিণ্ড, বুঝছিস? খুব ভালো হৃৎপিণ্ড। দেখ, এই হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কয়টা থাকে আমাদের? 4টা। এই যে 1, 2, 3, 4। উপরের দুইটার নাম এট্রিয়াম বা অলিন্দ, নিচের দুইটার নাম ভেন্ট্রিকল বা নিলয়। ওকে, 1 আর 2 অর্থাৎ উপরের এট্রিয়াম দুইটার নাম তো, এট্রিয়াম তো পারিস, ডান এট্রিয়াম বাম এট্রিয়াম। এটাকে আমরা নামে কোন নামে ডাকি? এটাকে আমরা বলি রিসিভিং চেম্বার। রিসিভিং চেম্বার কেন বলি? কারণ এই দুইটার ওয়ান অ্যান্ড অনলি কাজ হচ্ছে রক্ত গ্রহণ করা, এই জন্য নাম রিসিভিং চেম্বার, মনে থাকবে। আর নিচের দুইটার নাম আমরা বলি সাপ্লাইং চেম্বার। কেন? তাদের ওয়ান অ্যান্ড অনলি কাজ হচ্ছে রক্ত সাপ্লাই করা। বুঝছিস? মানে রক্ত পাঠানো, নট গ্রহণ করা। ভাই কথা কি ক্লিয়ার? এটা হলো আমার মূল কথা গেল। এবার আয়, ঠান্ডা মাথায় দেখ, এই 1 আর 2 মানে দুইটা এট্রিয়াম একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারে না। কেন? কারণ মাঝখানে একটা পর্দা আছে। এই পর্দাটার নাম ইন্টার এট্রিয়াল সেপ্টাম। ইন্টার মানে দুইটার মাঝখানে, এট্রিয়াম মানে এট্রিয়াম, সেপ্টাম মানে পর্দা, দুইটার মাঝখানে পর্দা, এই জন্য নাম ইন্টার এট্রিয়াল। বাংলায় বলে আন্ত অলিন্দ পর্দা। পারবি? কথা ক্লিয়ার তো? আচ্ছা, এবার আয়, নিচেরটায় দুইটা ভেন্ট্রিকলের মাঝখানেও সেম একটা পর্দা আছে, এটার নাম কি? ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, আন্ত নিলয় পর্দা। বুঝছিস? 1 নাম্বার গেল। এই সেম ওয়ার্ড বা একই রকম ওয়ার্ড অনেকগুলো আছে, আমি এগুলো একসাথে বলতেছি, ঠান্ডা মাথায় শুন। পর্দার কাহিনী শেষ, এবার আয় ছিদ্রের কাহিনী। 1 আর 3-এর মাঝখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটার নাম এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। কেন এমন হয়েছে নামটা? এট্রিয়াম আর ভেন্ট্রিকুলের মধ্যে ছিদ্রটা। পারবি? এবারে আয়, এটার নামও সেম, এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র, একটা ডান আর একটা, বুঝছিস? আচ্ছা, এবার আয়, যেহেতু ছিদ্র আছে তার মানে দরজা থাকবে। কথা ক্লিয়ার? নাম কি? কপাটিকা। ডান দিকে যেটা থাকে এটার নাম কি? আর বাম দিকে যেটা থাকে বাইকাসপিড কপাটিকা। এই দুইটা কপাটিকার নাম তোরা তো বললি কারেক্ট, আমি যদি একসাথে এই নামে ডাকি তোরা মাইন্ড করবি? এট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। এট্রিও ভেন্ট্রিকুলার ভালভ কয়টা? কি কি? বাইকাসপিড আর ট্রাইকাসপিড। আমি একই রকম ওয়ার্ড 3টা উচ্চারণ করছি, 3 দোকানে 6টা। কি কি? ইন্টার এট্রিয়াল সেপ্টাম, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র, এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। পরীক্ষা এগুলো দিব, দেওয়ার পর হা করে বসে থাকবেন। বইয়ের শুরুতে প্রথম 5টা লাইনে এগুলো আছে, খুঁজে বের করেন। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ লিখে প্রথম 5 লাইনে সব কথাবার্তাগুলো লেখা আছে। পরের পেজে ওই যে প্রাচীরের পরে এখানে পাইছিস? এই এমসিকিউ গুলা পরীক্ষার জন্য সহজ, কিন্তু অপশনে যেহেতু একই রকম 4-5টা ওয়ার্ড থাকে এই জন্য আপনারা ধরতে পারেন না। এখন পারবেন তো? 6টা ধরনের ওয়ার্ড ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? নাই। এবার আয় তাহলে নেক্সট। এবার আমি হচ্ছে 9-10-এর রক্ত সংবহনটা একটু বলি, তারপরে আমরা বড়দের পড়ায় যাব। হ্যাঁ, রক্ত সংবহনটা কি মনোযোগ দিয়ে শুন। দুইটা ফুসফুস ছিল নাকি? ফুসফুস আর সারা দেহ ধর, এটা কি হইতো? সারা দেহের সবগুলা রক্ত কোথায় গিয়ে নামতো? ডান এট্রিয়ামে। এটা কি রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। যারা পারিস না তারা এখন মনে কর আর কি। এবার এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাবে কোথায়? ডান ভেন্ট্রিকলে। সেখান থেকে বের হয়ে চলে যাবে কোথায়? ফুসফুসে। এবার ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসবে কোথায়? বুঝছিস? বাম এট্রিয়ামে। সেখান থেকে যাবে বাম ভেন্ট্রিকলে। সেই অক্সিজেনটা এওর্টার মাধ্যমে চলে আসবে কোথায়? সারা দেহে।
মনে পড়ছে? এটা যে নর্মাল একটা রক্ত সংবহন তন্ত্র, এটা তো পারিস, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আচ্ছা, এই জন্য মানুষের রক্ত সংবহন তন্ত্রকে দুইটা নামে ডাকা হয়, দুইটা বিশেষণ আছে। কি কি সেটা? একটার নাম, না ওইটাকে একসাথে বলে দিই, দ্বিবর্তনী সংবহন, তোদের বইয়ে লেখা আছে। দ্বিবর্তনী কেন? হৃৎপিণ্ড আর ফুসফুস দুইটা ভাবেই তো এটা রিলেটেড, এই জন্য নাম কি? দ্বিবর্তনী, দুইটা। আচ্ছা, আর একটা নামে ডাকা হয় বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। কেন? কারণ এটা কখনোই রক্তনালী থেকে বের হচ্ছে না, হয় হৃৎপিণ্ডে থাকতেছে রক্তটা, নাহলে রক্তনালীর মধ্যে থাকতেছে। এই দুইটা কারণে এদের নাম দুই রকম। বুঝাইতে পারছি? এই দুইটা নর্মাল এমসিকিউ পারবেন। আচ্ছা, এবার আমরা বড়দের পড়াশোনায় আসি। আপনাদের প্রকোষ্ঠ পাইছেন? শুরুতে কি প্রকোষ্ঠ লিখা? ডান প্রকোষ্ঠ। আমি 5টা ওয়ার্ড লিখছি, এই 5টা ওয়ার্ড দিয়ে আমি হচ্ছে পুরা ডান এট্রিয়াম ব্যাখ্যা করব। হ্যাঁ, এই কয়েকটা মাথায় থাকলেই আশা করি পারবেন, মানে এই কয়েকটা হেডিং মনে রাখলে আর কি। হ্যাঁ, ইনফিরিয়র ভেনা কেভা, সুপিরিয়র ভেনা কেভা, করোনারি সাইনাস, এসেনোড, কপাটিকা। তাহলে আমি শুরু করি একটা একটা। দেখেন শুরুতে এটা হচ্ছে আমাদের হার্ট। এই হার্টের আগে অংশগুলো চিনেন নাকি একটু দেখেন। এটা 1 নাম্বার, নাম কি? ডান এট্রিয়াম। এটা বাম এট্রিয়াম। এটা হলো ডান ভেন্ট্রিকল, এটা বাম ভেন্ট্রিকল। চিনছেন সবাই? ভেরি গুড। ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম কোনটা? চিনা যায়? ইন্টার এট্রিয়াল সেপ্টাম কোনটা? সব চিনছেন? ভেরি গুড। এবার আসেন 1 নাম্বার অর্থাৎ ডান এট্রিয়াম নিয়ে আমরা প্রথমে পড়ব। ডান এট্রিয়ামের মধ্যে আমরা বলছিলাম এটার নাম রিসিভিং চেম্বার। কেন? কারণ এটার মধ্যে সারা দেহ থেকে রক্ত আসে। কোন রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ওকে, এগুলো আমাদের আগের জানা কথা। তাহলে কথা হচ্ছে কোন ভাবে বা কি দিয়ে রক্তটা এই জায়গাটায় আসে? 3টা নালী আছে, মানে 3টা শিরা আছে বা মহাশিরা আছে। 3টা মহাশিরা দিয়ে রক্তটা এই জায়গায় আসবে। এটা নিয়ে তো কারোর কোনো ঝামেলা নাই। তাহলে আমাদের 3টা শিরার নাম করতে হবে। একটা শিরার নাম হচ্ছে এটা, সুপিরিয়র ভেনা কেভা। নাম কেন এমন হইলো? সুপিরিয়র মানে উপরে, এটা উপর থেকে রক্ত নিয়ে আসে। ভেনা মানে শিরা, এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে, এই জন্য নাম ভেনা বা ভেইন। কেভা মানে কি? কেভা মানে হচ্ছে কেভ। কেভ মানে গুহা। গুহা মানে কি? বড়। চিনেন তো বড় যে গুহাগুলা থাকে, এটা শুরু আছে, শেষ আছে, আর সবাই গিয়ে গুহায় মিলিত হয়। কথা ক্লিয়ার? এই যে শুরু, এই যে শেষ, আর সব শিরাগুলা সেই জায়গায় মিলিত হয়। এই জন্য এটা একটা বড় শিরা তৈরি করলো, এই জন্য নাম দিছে কেভ। বুঝছিস? সো নাম হলো কি? সুপিরিয়র ভেনা কেভা। কথা কি ক্লিয়ার ভাইয়া? কোনো ঝামেলা আছে? নাই। নিচে আরেকটা আছে, এটার নাম কি? ইনফিরিয়র। সেম কথা, এটা নিচ থেকে রক্ত নিয়ে আসে। তাহলে 2টা বড় শিরার কথা গেল। আরেকটা আছে, আমি কয়টা বলছিলাম টোটাল? 3টা। আরেকটা হচ্ছে, বুঝতে হইলে আগে আমার আরেকটা জিনিস দেখাইতে হবে। এই ছবিটা দেখ, এটা হলো হৃৎপিণ্ড নিজে। হৃৎপিণ্ডের অনেকগুলো নাম আছে। একটা নাম বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংলিশে বলে হার্ট, গ্রিক ওয়ার্ড হচ্ছে কার্ডিয়া, আর একটা ওয়ার্ড আছে ইংলিশ, সেটা বলে করোনারি। করোনারি মানেও হৃৎপিণ্ড। বুঝছিস? কয়টা ওয়ার্ড বললাম? 4টা। এবার আয়, এই যে হৃৎপিণ্ডের নিজের জন্য রক্ত দরকার, নিজের যেই রক্তটা আসে সেটা যেই আর্টারি দিয়ে আসে সেটার নাম করোনারি আর্টারি, আর নিজের রক্তগুলো যেটা দিয়ে চলে যায় সেটার নাম করোনারি ভেইন। বুঝাইতে পারছি? এই ছবিতে কোনো আর্টারি নাই, সবগুলো নীল কালার, তার মানে সবগুলো ভেইন। এরা কি করে? এরা হৃৎপিণ্ডের নিজের একদম পার্সোনাল। আচ্ছা দেখ, সবগুলো ছোট ছোট শিরা মিলে বড় একটা জায়গায় মিলিত হচ্ছে, দেখা যায়? এই যে এখানে শুরু, এই যে এখানে শেষ, এই বড় শিরাটার নাম করোনারি সাইনাস। কেন নাম করোনারি? কারণ হৃৎপিণ্ডের নিজের এটা। কেন নাম সাইনাস? সবগুলা ছোট ছোট শিরা এসে এখানে মিলিত হয়েছে, হয়ে একটা বড় মানে নালীর সৃষ্টি করছে, এই জন্য নাম কি? সাইনাস। বাট এটা আসলে একটা শিরাই, শিরার মতোই, বাট এটা সবচেয়ে বড়। বুঝাইতে পারছি? তাহলে করোনারি সাইনাস কাকে বলে বুঝছেন সবাই? অন্যগুলা হচ্ছে ছোট, আর সবগুলা মিলিত হওয়ার পর এই সাইনাসটা সৃষ্টি করছে। সাইনাসের 2টা ডেফিনেশন আছে। একটা ডেফিনেশন হচ্ছে যখন একটা বড় নালীতে সবাই এসে যুক্ত হয়, ওই বড় নালীটার নাম সাইনাস। বুঝাইতে পারছি? তো এই সংজ্ঞায় তো এটা মিলে যায়। দেখ, এটার মধ্যে সবাই এসে মিলিত হয়েছে না, সবগুলা শিরা।
তুই এটাকে শিরা বল, কোনো সমস্যা তো নাই, বাট এটা একটা বিশেষত্ব আছে না, সবাই এসে এটার মধ্যে মিলিত হয়েছে, এই জন্য আলাদা একটা নাম দেওয়া হয়েছে। তুই করোনারি ভেইন বললো আমি মাইন্ড করবো না, বাট আলাদা একটা নাম দিছে, নাম কি? করোনারি সাইনাস। বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার ভাইয়া? করোনারি সাইনাস ওয়ার্ডটা একদম ক্লিয়ার। আচ্ছা, এই যে করোনারি সাইনাস, এটার মধ্যে এটা তো ভেইন, কি রক্ত আছে? এটা তাহলে কই যাবে? ডান এট্রিয়ামে, নাকি বুঝিস নাই? তাইলে আমি বলছিলাম তিনটা নালী এসে যুক্ত হয়, একটা সুপিরিয়র ভেনা ক্যাভা, একটা ইনফিরিয়র ভেনা ক্যাভা, আর একটা করোনারি সাইনাস। বুঝছিস? তাহলে তিনটার কথা ক্লিয়ার কিনা আমার একটু বল। ক্লিয়ার? এবার তাহলে আমার নালী পড়া শেষ, এবার পারতে হবে হচ্ছে কপাটিকা, মানে দরজাগুলো সম্পর্কে জানতে হবে। হ্যাঁ ভাইয়া, ঠান্ডা মাথায় শুন। ইউস্টিশিয়ান টিউব যেই জায়গা দিয়ে ঢুকে এখানে একটা কপাটিকা থাকে, সেটার নাম ইউস্টিশিয়ান কপাটিকা, নাকি বুঝিস নাই? কথা ক্লিয়ার? ও সরি, ইউস্টিশিয়ান টিউব তো না, ইনফিরিয়র ভেনা ক্যাভা। ইনফিরিয়র ভেনা ক্যাভা যেটা দিয়ে উঠে সেটার নাম ইউস্টিশিয়ান কপাটিকা। বুঝছিস? কাছাকাছি নাম, ইনফিরিয়র ইউস্টিশিয়ান, এটা মনে রাখা সহজ। আচ্ছা, এবারে করোনারি সাইনাস যেই অংশ দিয়ে ঢুকে সেখানে একটা ভালভ থাকে, সেটার নাম থিবিসিয়ান কপাটিকা, নাকি বুঝিস নাই? তাহলে কপাটিকা দুইটা, কয়টা হলো? দুইটা। আর একটা কপাটিকা আছে, সেটা তো তোরা চিনিস, ট্রাইকাসপিড। কেন নাম ট্রাইকাসপিড? একটা দুইটা তিনটা, তিনটা কাস্প আছে। কাস্প মানে হচ্ছে ফিতা, তিনটা ফিতার মতো অংশ আছে, এই জন্য নাম কি? ট্রাইকাসপিড। পারবি? কথা ক্লিয়ার? তাহলে তিনটা কপাটিকার নাম পড়লাম। এখন একটা কোশ্চেন আসবে পরীক্ষায়, কেন সুপিরিয়র ভেনা ক্যাভাতে কোনো কপাটিকা নাই? তুই চিন্তা কর, নালী ছিল কয়টা? এর মধ্যে দুইটার কপাটিকা পড়ছি, ইনফিরিয়রও ছিল, ওই থিবিসিয়ান মানে করোনারি সাইনাসেরও ছিল, নাইকার সুপিরিয়র ভেনা ক্যাভার। কেন? কারণ ভাই, নিচ থেকে যখন রক্তটা নিয়ে যায় তখন গ্রেভিটির কারণে রক্তটা আবার কি হইতে পারে? নিচে চলে যেতে পারে, এই জন্য এখানে একটা দরজা থাকে যাতে না পড়ে রক্তটা। বুঝছিস? করোনারি সাইনাসও তো নিচ থেকে আসছে, ওইটারও কপাটিকা দরকার যেন রক্তটা আবার নিচে না চলে যায়। বাট যেই রক্তটা উপর থেকে আসছে, এটাকে আর উপরে উঠবে? গ্রেভিটি কোনো কিছু উপরে তুলতে পারে? বুঝি নাই না, গ্রেভিটি কাজ করে না, ঠিক আছে, বাট তারপরেও মানে এই কথাটা কারেক্ট যে রক্ত মানে বডি আমাদের নিউটনের সূত্র মেনে চলে না, বাট এই একটা ওয়ার্ড আছে তোরা পড়বি, রক্ত একটা নিউটনীয় তরল, এই ওয়ার্ডটা তোরা পড়বি ফিজিক্সে। রক্ত একটা নিউটনিয়ান ফ্লুইড, মানে রক্ত নিউটনের ল মেনে চলে। এটা ফিজিক্সের পদার্থের গাঠনিক ধর্মতে গেলে পড়বেন। বুঝাইতে পারছি? এখন মুখস্থ করেন, রক্ত নিউটনের ল মেনে চলে। তো এই জন্য আমাদের শরীরে বিভিন্ন জায়গায় এই কপাটিকাগুলো আছে। বুঝাইতে পারছি? সান্দ্রতাও নিউটনের সূত্র মেনে চলে, বুঝছিস? বাট সান্দ্রতা আলাদা, আরেকটা ওয়ার্ড। হ্যাঁ ভাই বল। না, রক্ত নিউটনের সূত্র মেনে চলে, রক্ত একটা নিউটনিয়ান তরল, বুঝছিস? এটা পড়বি পদার্থের গাঠনিক ধর্মে গেলে, রক্ত একটা নিউটনিয়ান তরল। বুঝাইতে পারছি ভাইয়া? ক্লিয়ার? বল তাহলে ভাইয়া, কপাটিকার কাহিনী, রক্তনালীর কাহিনী গেল। আচ্ছা, এবার আয়, আর কি বাকি আছে? করোনারি সাইনাস বললাম। আচ্ছা, এবার তাহলে আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দে তো। শিরা আর ধমনী দুইটার মধ্যে কার কপাটিকা থাকবে? ওভারঅল আমি বললাম, ওভারঅল শিরার মধ্যে আর কপাটিকার আর্টারির মধ্যে কার কপাটিকা থাকবে? শিরার কপাটিকা থাকে। কেন? সে ব্লাড নিচ থেকে নিয়ে আসে, শিরাগুলা শরীরের বিভিন্ন জায়গায় না, হৃৎপিণ্ড তো উপরে, সে নিচ থেকে উপরে নিয়ে আসে। আর আর্টারিগুলা হৃৎপিণ্ড থেকে সৃষ্টি হয়, সে নিচে নামে, এই জন্য আর্টারিতে কপাটিকা লাগে না, শিরাতে কপাটিকা লাগে ওভারঅল। তবে তুই যদি বলিস ভাইয়া সব শিরাতে কি লাগে, এই যে সুপিরিয়র ভেনা ক্যাভা তো একটা শিরা লাগছে, সবগুলোতে লাগে না, ওভারঅল মানে একটা গ্রস। বুঝছিস? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার ভাইয়া কপাটিকার কাহিনী? এবার তাহলে একটু দেখ আমরা কি কি পড়লাম। আমরা ইনফিরিয়র ভেনা ক্যাভা পড়ছি, সুপিরিয়র ভেনা ক্যাভা পড়ছি, করোনারি সাইনাস পড়ছি, কপাটিকা পড়ছি। আলাদা আলাদা করে কেন বললাম আমি যে কার কয়টা কপাটিকা, কার কয়টা শিরা, কার কয়টা ধমনী, এগুলো আলাদা করে মনে রাখতে হবে। হ্যাঁ, পরীক্ষায় আলাদা করে আসবে যে ডান এট্রিয়ামে কয়টা কপাটিকা আছে। পারবেন? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এসে নোটটা আমরা পরে পড়বো। হ্যাঁ, এবার আসেন হচ্ছে ভাইয়া বইয়ে আপনাদের পরের টপিক। আচ্ছা, ডান এট্রিয়ামে বইয়ে দেখেন কিছু বাকি আছে কিনা, মনে হয় না কিছু আর বাকি আছে।
আছে কারোর কিছু বলার? দেখ এই ছবিতে ডান এট্রিয়ামে মেইনলি দুইটা কপাটিকা দেখা যাচ্ছে। একটা দেখ এই যে থিবিসিয়ান কপাটিকা এখানে, আরেকটা দেখ এখানে ইউস্ট্রিশিয়ান কপাটিকা। থিবিসিয়ান কপাটিকাটা থাকে হচ্ছে করোনারি সাইনাসের জন্য। যেই দিক দিয়ে করোনারি সাইনাসটা ডান এট্রিয়ামে ঢুকবে ওই জায়গায় একটা দরজা থাকে। কেন? কারণ করোনারি সাইনাস নিচ থেকে রক্ত নিয়ে আসতেছে, আর ইনফিরিয়র ভেনাকেবাও নিচ থেকে রক্ত নিয়ে আসতেছে, এই জন্য তারও একটা কপাটিকা দরকার। এটার নাম ইউস্ট্রিশিয়ান কপাটিকা। মনে রাখবি রস্যই আর রস্যই, ইনফিরিয়র আর ইউস্ট্রিশিয়ান, আর বাকিটা এমনি মনে থাকবে করোনারি, থিবিসিয়ান। ভাই আবার আয়, বাম এট্রিয়ামে গেছিস? বাম এট্রিয়ামে তোদের বোঝার মতো তিনটা ওয়ার্ড আছে, তিন ধরনের ওয়ার্ড। একটা হচ্ছে কোর্ডি টেন্ডন, একটা হচ্ছে কপাটিকা, আর একটা হচ্ছে পালমোনারি শিরা। এবার মনোযোগ দিয়ে শোন, বাম এট্রিয়ামের দিকে সবাই থাকা। দেখ বাম এট্রিয়ামে এইটা না, এই বাম এট্রিয়াম রক্ত নিয়ে আসবে কার থেকে? আমরা একটু আগে কি পড়লাম? ফুসফুস থেকে। কি রক্ত নিয়ে আসে? অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে। এই জন্য এটা যেই শিরাগুলা দিয়ে রক্ত নিয়ে আসে তাদের নাম পালমোনারি শিরা। কেন নাম পালমোনারি? কারণ পালমোনারি মানে ফুসফুস। পারবি তো? আচ্ছা এবার আয়, এটার নাম কেন শিরা? নর্মালি শিরা কি নিয়ে আসে? কার্বন ডাই অক্সাইড। বাট এখানে আগে কি আছে? পালমোনারি, এই জন্য উল্টাই দিবি জাস্ট। কার্বন ডাই অক্সাইডের জায়গায় তুই আর কোনো কিছু ভাববি না, বেশি ভাবতে গেলে পরীক্ষায় মিলাইতে পারবি না। পরের দিন, হ্যাঁ ভাইয়া কি উৎপত্তির জন্য? না এই জন্য তো না, এখানে তো কৈশিক জালিকা সৃষ্টি হয় নাই, এটা তো হয়েছে আপনার ফুসফুস থেকে। এই জন্য আমি বলি আপনাদের পরীক্ষায় সবচেয়ে বেশি পেস লাগবে হচ্ছে পালমোনারি, ধমনী, পালমোনারি শিরা, এই ওয়ার্ডগুলো নিয়ে পরের দিন পেস লাগবে কনফার্ম। এই জন্য কোনো জটিল কনভারসেশনই যাবেন না। সহজ কনভারসেশন কি? মানে যেটা আর্টারি সেটা কি নেয়? অক্সিজেন। যেটা ভেইন সেটা কি নেয়? এটা নর্মাল। এবার সামনে যদি পালমোনারি ওয়ার্ড আসে, অক্সিজেনের জায়গায় কার্বন ডাই অক্সাইড লিখবেন, সামনে যদি পালমোনারি আসে কার্বন ডাই অক্সাইডের জায়গায় অক্সিজেন লিখবেন। আপনারা কিছু ভাবার দরকার নাই, পালমোনারি দেখছেন উল্টাই দিবেন। যদি কেউ ভাবতে যান পরীক্ষার সময় যে এটা ওইটা ওইটা ওইটা, তাহলে জীবনও মিলবে না। বুঝাইতে পারছি? অপশন 4টা পেস লাগানো থাকবে পরের দিন। কথাবার্তা ক্লিয়ার? তাহলে আমরা সহজ কথা কি? সহজ কথা হচ্ছে এটা আসতেছে হচ্ছে পালমোনারি থেকে, মানে ফুসফুস থেকে, আর নাম হলো শিরা। নরমালি শিরার কাজ কার্বন ডাই অক্সাইড বহন করা, ওকে, বাট সামনে কি আছে? পালমোনারি, এই জন্য নাম হবে কি? উল্টাই দিব, অক্সিজেন। তো পালমোনারি শিরা কোন রক্ত বহন করে? বুঝছিস কথাটা আমার? বুঝছিস তো? ওকে এবার আয়, পালমোনারি শিরা কয়টা আছে এটা পরীক্ষায় আসবে। তার আগে বল পালমোনারি শিরা কোথায় ঢুকবে? এটা তো বললি, এটা তো পারবি নাকি? বাম এট্রিয়ামে ঢুকবে। কয়টা? 4টা। এই যে 1টা 2টা, আর এদিকে দেখ 3টা 4টা, কয়টা হলো টোটাল? 4টা। এই 4টা পালমোনারি শিরা রক্ত নিয়ে আসছে কার থেকে? ফুসফুস থেকে। পারবি? কোনো ঝামেলা আছে? বলতো এদের কোনো কপাটিকা থাকবে কিনা? থাকবে না, কারণ ফুসফুস উপরে, উপর থেকে আসছে নাই। একটা কথা বলছি এটাতে মনে রাখবি, নিচ থেকে আসলে কপাটিকা আছে, উপর থেকে আসলে নাই। পরীক্ষার সময় আমরা পেজ দিব, ধর 4টা অপশন কঠিন কঠিন দিলাম, দেওয়ার পর মানে অনেক বড় বড় অপশন, একটা অপশনে ঠাস করে লিখলাম সুপিরিয়র ভেনাকেবাতে ইউস্ট্রিশিয়ান কপাটিকা থাকে। তুই তো একটা আবেগের মধ্যে থাকবি, তখন তোর মনে হবে সুপিরিয়রে ওই ডাইরেক্ট ট্রেমে তো আছে, লিখে দিবি ঠাস করে, এটা কারেক্ট। বুঝছিস? একটু খেয়াল রাখতে হবে, উপর থেকে আসলে কপাটিকা লাগে না, নিচ থেকে আসলে কপাটিকা লাগে। ওকে, তাহলে আমার মনে হয় পালমোনারি শিরার কথা গেল, কপাটিকা নাই। এবার আয়, বাম এট্রিয়ামে তাইলে কপাটিকা কয়টা? বাম এট্রিয়ামে কপাটিকার সংখ্যা 1। কোনটা সেটা? এই যে এটা, এটার নাম কি? বাইকাস্পিড। কেন? 2টা কাস্প, এই যে 1 2, এই জন্য নাম বাইকাস্পিড কপাটিকা। আরেকটা নাম তোদের বইয়ে দেওয়া আছে, মাইট্রাল কপাটিকা। পাইছিস? তাহলে কপাটিকা নিয়ে এখানে খুব জটিল কোনো কিছু নাই। এবার আয় হচ্ছে নেক্সট, কোর্ডি টেন্ডন, ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু বুঝেন ঠান্ডা মাথায়। কোর্ডি টেন্ডন মানে কি? ভাই দেখেন এই ছবিতে এটা হচ্ছে বাম এট্রিয়াম, এটা হচ্ছে বাইকাস্পিড কপাটিকা, আর এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। চিনছেন তো? এখানে ডান দিকেটা দেওয়া নাই, চিনছেন না? আচ্ছা, এই যে কপাটিকাটা মানে বাইকাস্পিড কপাটিকাটা,
তার খোলার জন্য, সে তো দরজা, তার খোলার জন্য বা বন্ধ করার জন্য কারোকে লাগবে না? ধরেন আমি যদি দরজাটা খুলতে চাই, আমার হাতের ইউজ করা লাগতেছে, বন্ধ করতেও হাতের ইউজ করা লাগতেছে। আমার হাত যেই কাজটা করে, দেখ, যখন টান দিচ্ছি দরজাটা খুলছে, যখন ধাক্কা দিচ্ছি বন্ধ হইতেছে। কোডি টেন্ডনের কাজ সেম। আমার হাতের আরেকটা নাম কোডি টেন্ডন। আমি কি বুঝাইতে পারছি কোনটা? এই যে এগুলা হাতের মতো কাজ করে, টান দিলে এরা যখন টান দেয় কপাটিকাটা খুলে। আমি কি বুঝাইতে পারছি? এরা যখন ধাক্কা দেয় কপাটিকাটা বন্ধ হয়। হ্যাঁ, দুইটা দিক। ভাই কথা কি ক্লিয়ার? বুঝছিস কিছু? আচ্ছা, নাম কেন কোডি টেন্ডন হইছে? কর্ড মানে সুতার মতো স্ট্রাকচার, কর্ড লাইক স্ট্রাকচার, মানে সুতা বা দড়ির মতো অংশ। এই যে দড়ির মতো অংশ। টেন্ডন কেন নাম হইছে? ভাই টেন্ডন মানে কি? হাড্ডি আর মাসেলকে যুক্ত করে যে, তার নাম টেন্ডন। পড়ছিস? আচ্ছা, এখানে একটা মাসেল আছে, এই মাসেলটার নাম পেপিলারি মাসেল। এই যে দেখ, এই মাসেলগুলোর সাথে যুক্ত দেখা যায়, তার মানে এটা টেন্ডন। তাহলে বলতে পারিস হাড্ডি কই? এখানে হাড্ডি নাই, হাড্ডির কাজটা এই কপাটিকাটা করে। তাহলে কপাটিকা আর মাসেলের মধ্যে কানেকশন দেয় একটা টেন্ডন, যেটা দেখতে সুতার মতো, নাম কি? কোডি টেন্ডন। দেখ আসল হচ্ছে এরকম, এই হচ্ছে পেপিলারি মাসেল আমাদের শরীরের, আর এই হচ্ছে কোডি টেন্ডন গুলা। সুতার মতো না? বুঝছিস এই পর্যন্ত? কাজ কি এই কোডি টেন্ডনের? কপাটিকাকে খোলা আর বন্ধ করা। দেখ বুঝছিস কিনা সবাই? ক্লিয়ার? কোডি টেন্ডন কোনো ঝামেলা আছে কারোর? নাই আমার মনে হয় তাইলে আপনাদের বাম এট্রিয়াম নিয়ে আর কোনো কিছু বইয়ে বাকি নেই। আছে কোনো কিছু? নাই। এবার তাহলে চলে আসেন হচ্ছে কোথায়? এবার চলে আসেন হচ্ছে ডান ভেন্ট্রিকল আর বাম ভেন্ট্রিকল। আচ্ছা, প্রথমের যেই কোশ্চেন, প্রথম কোশ্চেন হচ্ছে প্রাচীর নিয়ে। প্রাচীর, প্রাচীর মানে মায়োকার্ডিয়ামের কথা বোঝানো হয়েছে। হ্যাঁ, মানে মাংসের প্রাচীর, ওই যে যেটাতে মাসেল আছে। মাসেল কোনগুলো বুঝিস? এই যেগুলো মাসেল চিনা যায়, এই যেগুলো মাসেল, এই যেগুলো মাসেল। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে এট্রিয়ামের প্রাচীর বেশি মোটা নাকি ভেন্ট্রিকলের প্রাচীর বেশি মোটা? আচ্ছা, এটা অ্যান্সার ভেন্ট্রিকল। কোশ্চেন আগে বুঝিস পরীক্ষার হলে। আরেকটা কোশ্চেন করবে, বাম ভেন্ট্রিকল বেশি মোটা নাকি ডান ভেন্ট্রিকলের প্রাচীর বেশি মোটা? তাহলে কোশ্চেন হইলো কয় ধরনের? দুই ধরনের। আচ্ছা, প্রথম কোশ্চেনের অ্যান্সার তোরা বলছিস ভেন্ট্রিকলের গুলা এট্রিয়ামের তুলনায় বেশি মোটা। কারণ কি? কারণ ভেন্ট্রিকল রক্ত সরবরাহ করে, পাঠায়, পাঠাইতে শক্তি লাগে বেশি। আর এট্রিয়াম রক্ত গ্রহণ করে, গ্রহণ করতে শক্তি লাগে না। আর শক্তি লাগা মানে মাসেল দরকার, এই জন্য এটার মাসেল মোটা। আর এটা শক্তি কম লাগে, এই জন্য মাসেল নাই। বুঝছিস? এবার এই দুইটার মধ্যে কেন বাম ভেন্ট্রিকলের প্রাচীর বা মাংস বেশি? কারণ সে রক্ত পাঠাবে কোথায়? সারা দেহতে। আর সে রক্ত পাঠায় কোথায়? কাছে, মামার বাড়ি, একদম ফুসফুস পাশেই। বুঝছিস? কথা ক্লিয়ার সবাই? এই দুইটা কোশ্চেন আসবে প্রথমে। তাহলে প্রাচীরের কথা শেষ। এবার পরের কথা, বাম ডান ভেন্ট্রিকল যেটা, ডান ভেন্ট্রিকলে কোন রক্ত থাকে? এটা অলরেডি তোরা জানিস, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই রক্ত আমরা পাঠাবো কোথায়? ফুসফুসে। এই জন্য নাম দেখ পালমোনারি আর্টারি। নাম কি? পালমোনারি আর্টারি। এই যে এটার নাম, এই যে এটার নাম পালমোনারি আর্টারি। আর্টারি কি রক্ত বহন করে? অক্সিজেন নরমালি। সামনে কি আছে? তাহলে তুই চোখ বন্ধ করে এখানে কি লিখবি? উল্টাই দিবি, কার্বন ডাইঅক্সাইড। পড়া শেষ? আচ্ছা, এইটা দেখ ভাইয়া নিচ থেকে যাচ্ছে না, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। কি দরকার? কপাটিকা দরকার। এই যে এখানে একটা কপাটিকা আছে, নাকি বুঝিস নাই? এই কপাটিকাটা দেখতে কেমন? অর্ধচন্দ্রাকৃতি, মানে অর্ধেক চাঁদের মতো, এই জন্য নাম সেমি লুনার। সেমি মানে অর্ধেক, লুনার মানে চাঁদ, তাহলে অর্ধেক চাঁদ, এই জন্য নাম সেমি লুনার। আর এই সেমি লুনার কপাটিকাটা কার মধ্যে আছে? পালমোনারি না, পালমোনারি আর্টারির মধ্যে, এই জন্য নাম পালমোনারি সেমিলুনার কপাটিকা। পারবি? কথা ক্লিয়ার? এবার এই ভেন্ট্রিকলটা, বাম ভেন্ট্রিকলে রক্ত আছে কোন ধরনের? অক্সিজেন। সেটা এওর্টার মাধ্যমে, এই যে এটা এওর্টা, দেখ সারা দেহতে চলে গেল। বুঝছিস? এটাও নিচ থেকে রক্ত নিয়ে উপরে যাচ্ছে নাকি? এই জন্য এখানে একটা কপাটিকা দরকার। সেই কপাটিকার নামও সেমিলুনার কপাটিকা। কেন? এটাও দেখতে সেম, বাট এটা আছে কার মধ্যে? এওর্টার মধ্যে, এই জন্য নাম কি? এওর্টিক সেমিলুনার কপাটিকা। বুঝছিস? তাহলে বলতো সেমিলুনার কপাটিকা কয়টা? দুইটা।
এট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা কয়টা? এট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, আমার দিকে না তাকাইয়ে এটার কথা ভাব একটু, এট্রিয়াম কোনটা আর ভেন্ট্রিকল কোনটা? এট্রিয়াম এগুলা, ভেন্ট্রিকল এগুলা, তাহলে এট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা কোনটা? এই যে এইটা আর এইটা, বুঝছিস? কথা ক্লিয়ার? আর বাকি দুইটা কোথায় আছে? ডান এট্রিয়ামে, একটা থিবিসিয়ান কপাটিকা আর একটা ইউস্ট্রিশিয়ান কপাটিকা। এই হলো টোটাল 6টা কপাটিকা। কোথায় আছে? আপনাদের বইয়ের একটা ছক আছে, ওইটার উপর 10টা স্টার দেন, এখান থেকে একটা কোশ্চেন আসবে কনফার্ম। যতদিন এই চ্যাপ্টারের পরীক্ষা দিবেন ততদিন এখান থেকে কোশ্চেন আসবে। তাহলে এই জন্যই আমি আলাদা আলাদা করে কপাটিকা গুলারে এতবার বলছি, বুঝছেন সবাই? বলেন কপাটিকা নিয়ে কারোর কিছু বলার আছে কিনা? এবার এই পর্যন্ত কি সব কিছু ক্লিয়ার? কোনো ঝামেলা আছে কারোর? নাই। এবার বই উল্টান, পেজ উল্টান। আচ্ছা, একটা এক্সট্রা ইনফো এটা, হ্যাঁ এটা এক্সট্রা ইনফোর পড়া। আমি এক্সট্রা ইনফোর পড়াগুলো একটু বলে দিই। এক্সট্রা ইনফোতে আজকের পোর্শনের মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে, একটা পেজের মধ্যে দেখবেন আছে হচ্ছে কোথায় আমাদের শরীরের কোথায় রক্ত কতটুক পরিমাণে যায়, এটার একটা ছক। তার ঠিক উপরে এক্সট্রা ইনফোতে আর একটা ছক আছে দেখবেন, যেখানে এস এ নোট কত গতিতে বিট করে, এভি নোট কত স্পিডে বিট করে, এগুলা লেখা আছে। এই দুইটা ছক একটা পেজে আছে। ওই পেজ নাম্বারটা বলতো কেউ? এটা কত নাম্বার পেজ? 168, বুঝছিস? 168। এই 168 নাম্বার পেজ থেকে সবাই এই দুইটা ছক পড়বেন। কথা ক্লিয়ার? এটা আসবে পরীক্ষায়। আর একটা এক্সট্রা ইনফো হচ্ছে এটা, এটাও এক্সট্রা ইনফোতে আছে। সেটা কি ভাইয়া? মনে আছে এওটার কথা? দেখ এই এওটা উপরে গিয়ে একটা বাঁক নেয়, এই জন্য নাম হইছে আর্চ অফ দ্য এওটা। আর্চ মানে হচ্ছে বাঁক, বুঝছিস? আর এওটা তো এওটা, এওটার বাঁক, এই জন্য নাম কি? আর্চ অফ দ্য এওটা। এই আর্চ অফ দ্য এওটার নাম মহাধমনী, মানে আমাদের শরীরের সবচেয়ে বড় আর্টারি। এই জন্য এটার ব্রাঞ্চ আছে অনেকগুলা, 3টা প্রধান ব্রাঞ্চ। এই নামগুলা তোদের পারতে হবে, এটা এক্সট্রা ইনপুট পড়া। মনে রাখবো কিভাবে? বিসিএস দিয়ে। বিসিএস, বিসিএস তো চিনিস? বিসিএস দিয়ে মনে রাখবো। কিভাবে মনে রাখবো? বিতে হচ্ছে ব্রাকিওসেফালিক আর্টারি, বুঝছিস? সিতে কমন ক্যারোটিড আর্টারি, আর এসতে সাবক্লেভিয়ান আর্টারি। এটা কি পড়লাম? আর্চ অফ দ্য এওটার প্রধান ব্রাঞ্চ, প্রধান শাখার নাম পড়লাম, বুঝছিস? ব্রাকিওসেফালিক আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি, বিসিএস। পারবি? কথা ক্লিয়ার ভাইয়া সবাই? ওকে, এবার আই নেক্সট। তোদের বইয়ের পরে কি আছে বল? এরপরে দেখ আছে রক্ত সংবহন তন্ত্র, পাইছিস? এটাই তো এতক্ষণ ধরে আমরা পড়লাম। তাহলে এটা আশা করি সবাই সুন্দর করে একবার রিডিং দিবেন বাসায়, হ্যাঁ? এটা 9-10 পড়া। আচ্ছা, এর পরের পেজে দেখেন একটা লাইন লেখা আছে, হৃৎপিণ্ড কেন অবসন্ন হয়ে যায় না, পাইছেন? এটা মানে হচ্ছে হৃৎপিণ্ড কেন টায়ার্ড হয়ে যায় না, বুঝছিস? হৃৎপিণ্ড টায়ার্ড হয় না, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে হৃৎপিণ্ড একবার পাম্প করার পর, মানে কিছুক্ষণ কাজ করার পর একটু বিশ্রাম নেয়, একটু রেস্ট নেয়, এরপর আবার কাজ করে, আবার রেস্ট নেয়, আবার কাজ করে। এই যে মাঝখানে বিশ্রামটা নেয়, এই জন্য সে আগের কাজের ধকলটা নিতে পারে, ভুলে যায়। বুঝাইতে পারছি? এটার নাম রিফ্র্যাক্টরি পিরিয়ড। তাহলে রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে কি? একটা বিশ্রাম অবস্থা। তোদের বাংলায় মনে হয় কি না, নিঃশ্বার কাল না কি, এইটাই মানে বিশ্রাম নিচ্ছে। বুঝাইতে পারছি কথাটা? কারণটা বুঝছিস? শুধু এইটুকু ওয়ার্ড মনে রাখলে পরীক্ষায় পাস। রিফ্র্যাক্টরি পিরিয়ড বা রেস্টিং অবস্থা বা বিশ্রাম অবস্থা বা নিঃশ্বার কালের জন্য হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয়ে যায় না, ফেটিগ হয়ে যায় না, বুঝছেন? কারো কিছু বলার আছে? তাহলে একটা ওয়ার্ড শুধু পড়তে বলছি, এর দয়া করে এটা পড়েন। এবার আসেন এর পরে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, পাইছেন? এখানে এই পোর্শনের উপর 10টা স্টার দেন, কার্ডিয়াক সাইকেল, হার্টবিট, এই জায়গাটার উপর। এত কিছু দরকারই নাই, কোনো কিছু দরকার নেই আপনাদের এগুলো পড়ার, হ্যাঁ? আমি এই জন্যই বলছি এখান থেকে শুধু রিফ্র্যাক্টরি ওয়ার্ডটা পড়বেন, নিঃশ্বার কাল ওয়ার্ডটা, হ্যাঁ? এখানে আরো কিছু কথা আছে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় না, ওই হয় না, ওই হয় না, এগুলো আপনাদের কিচ্ছু পড়ার দরকার নেই। তবে কেউ যদি বুঝতে চান আমার সাথে যোগাযোগ করেন, আমি বোঝাই দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুই আমার সাথে পরে যোগাযোগ করিস, আমি তোর বোঝাই দিব এটা। ভাই আবার আয়, সবাই আবার পড়ার মধ্যে আয়। আবার পাইছিস এই টপিকটা? মাথা ফুল ঠান্ডা রাখতে হবে একদম। এই টপিক থেকে কোশ্চেন পরীক্ষায় 3 থেকে 4টা আসবে,
আপনি পারবেন না পারবেন আমি বলে দিব কোনটা কোনটা আসবে, হ্যাঁ, আপনি মুখস্থ করে ফেলবেন না বুঝলে, বাট বোঝার আগে চেষ্টা করেন। কথা কি ক্লিয়ার? আচ্ছা এবার আসেন, এখানে কিছু ওয়ার্ড লেখা আছে, হার্টবিট, কার্ডিয়াক সাইকেল, পাইছেন? বইয়ের মতো লেখা আছে। আচ্ছা এটা বোঝার আগে আমাকে আগে বুঝতে হবে সিস্টোল কি আর ডায়াস্টোল কি। সিস্টোল মানে হচ্ছে সংকোচন কার? হৃৎপিণ্ডের। আর ডায়াস্টোল মানে হৃৎপিণ্ডের প্রসারণ, বুঝছিস? তাহলে হৃৎপিণ্ডের সংকোচনের নাম সিস্টোল, প্রসারণের নাম ডায়াস্টোল। একটা হৃৎপিণ্ড আগে সংকোচন হয়, এরপরে প্রসারণ হয়। এই যে একবার সংকোচন এরপরে একবার প্রসারণ হইলো, এই দুইটার যোগফলের নাম হৃৎস্পন্দন বা হার্টবিট। বুঝছিস কিছু? মানে একটা সিস্টোলের শুরু আর ডায়াস্টোলের শেষ। এই যে দেখ সিস্টোল শুরু হইলো আর ডায়াস্টোল শেষ হইলো, এই দুইটা একই সাথে হয়, এই জন্য এটার নাম হার্টবিট। তাহলে একটা হার্টবিট মানে কি এটা মনে রাখতে হবে, সিস্টোল আর ডায়াস্টোলের যোগফল। পারবি? কারো কোনো কোশ্চেন আছে? তোদের ঝামেলা লাগবে কোথায়? তোদের মনে হবে যে একটা সিস্টোল মানে একটা সংকোচন হইলেই এটা হার্টবিট না, সংকোচন হয়েছে ভালো কথা, আবার কি হইতে হবে? প্রসারণ, তখনই তো এটাকে কি নাম দিবি? হার্টবিট। হার্টবিট ক্লিয়ার? আচ্ছা এবার আয় কার্ডিয়াক সাইকেল কি। এই যে বললাম একটা সংকোচন হয় আর প্রসারণ হয়, দুইটা গ্রস ওয়ার্ডে বলে দিছি তাই না, যে সংকোচন আর প্রসারণ। এটার আরো কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ওয়ার্ড আছে, আরো কিছু কাহিনী আছে, এই সবগুলা কাহিনীকে কি বলে? কার্ডিয়াক সাইকেল। তাহলে দেখ ঘটনাটা সেম, যেটাই হার্টবিট ওইটাই কার্ডিয়াক সাইকেল, বাট হার্টবিট হচ্ছে একটু সামারাইজেশন, মানে সামারি করে বলছি সংকোচন আর প্রসারণ, আর কার্ডিয়াক সাইকেল হচ্ছে একটু ব্রিফ, একটু ডিটেলসে আমি তোরে বলতেছি। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা আমি একটু বুঝাই আরেকবার, ঠান্ডা মাথায় শোন। হার্টবিট কাকে বলে? সিস্টোল ডায়াস্টোলের যোগফলের নাম হার্টবিট। এবার আয় কার্ডিয়াক সাইকেল কাকে বলে দেখ। এই যে হার্টবিটের সময়, একটা হার্টবিটের সময় এই চারটা ঘটনা তোর হৃৎপিণ্ডে ঘটে, এই হলো কাহিনী। এই চারটা কাহিনীকে কি বলবো আমি? দেখ এই কাহিনীর মধ্যে সিস্টোল ডায়াস্টোল আছে না, বাট একটু ডিটেলসে আছে কার সিস্টোল কার ডায়াস্টোল, এটার নামই কার্ডিয়াক সাইকেল। তাহলে কার্ডিয়াক সাইকেল যেই কথা, হার্টবিট কাছাকাছি একই কথা। কনসেপ্ট বুঝছিস সবাই? কথা ক্লিয়ার? আচ্ছা এই যে একটা হার্টবিট অথবা একটা কার্ডিয়াক সাইকেল হইতে যেই সময়টা লাগে, ওই সময়টার নাম কার্ডিয়াক সাইকেলের সময়কাল। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে কি? পরীক্ষায় কোশ্চেন আসবে হার্টবিট বা হৃদস্পন্দন কাকে বলে, কার্ডিয়াক সাইকেল কাকে বলে। এরপরে কোশ্চেন আসবে কার্ডিয়াক সাইকেলের সময়কাল কি বা বের করো। এটা বের করার উপায় কি? 60 সেকেন্ডকে হার্টবিট দিয়ে ভাগ দিতে হয়। 60 সেকেন্ড তো কনফার্ম, হার্টবিট কারোর কম কারোর বেশি। ধর তোর যদি হার্টবিট আমি বলে দেই পরীক্ষায় 100, তাহলে অ্যান্সার আসবে কত? 0.6 সেকেন্ড। বুঝছিস? এবার তোদের বই অ্যাভারেজ কত দেওয়া আছে দেখতো? 75। তাহলে 60/75 এর মান কত? তাহলে কার্ডিয়াক সাইকেলের সময়কাল এভারেজ কত? 0.8 সেকেন্ড। বুঝছিস কিছু? বের করতে পারবি পরীক্ষায়? এই স্লাইড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? আছে কারো কোনো কোশ্চেন? নাই। এবার ঠান্ডা মাথায় শুনেন, বলছিলাম কিছু কাহিনী হয় হৃৎপিণ্ডে তাই না, এই হচ্ছে কাহিনীগুলোর নাম। এট্রিয়ামের ডায়াস্টোল, এট্রিয়ামের সিস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকলের ডায়াস্টোল। সিস্টোল ডায়াস্টোল কাকে বলে আপনারা ক্লিয়ার, এট্রিয়াম ভেন্ট্রিকল কাকে বলে এটাও আপনারা ক্লিয়ার। মানে আমি এখানে বুঝাইতে চাইছি এট্রিয়ামের ডায়াস্টোল একটা কাহিনী, এট্রিয়ামের সিস্টোল একটা কাহিনী, ভেন্ট্রিকলের সিস্টোল একটা কাহিনী, ভেন্ট্রিকলের ডায়াস্টোল আরেকটা কাহিনী। তাহলে কাহিনী টোটাল কয়টা? চারটা। বাট এটার জন্য একটা বেসিক জানা লাগবে, সেটা হচ্ছে ভাইয়া এট্রিয়াম বলতে আমি এখানে ডান আর বাম আলাদা করি নাই। ডান এট্রিয়াম যখন যা করে বাম এট্রিয়ামও ঠিক তখন তাই করে, অর্থাৎ তারা দুইজন ভাই ভাই। আবার ভেন্ট্রিকল দুইটা ভাই ভাই, এটা কিন্তু আলাদা না। বুঝছিস কিছু? তাহলে এট্রিয়াম দুইটা সবসময় একই রকম কাজ করে, ভেন্ট্রিকল দুইটাও সবসময় একই রকম কাজ করে। এই কনসেপ্টটা বুঝছিস সবাই? তাহলে এবার হচ্ছে আমরা আসল পড়ালেখায় যাই। তোদের বইয়ে 4টা পয়েন্ট লেখা আছে দেখ, পাইছিস? এই যে এট্রিয়ামের সিস্টোল ডায়াস্টোল নিয়ে 4টা প্যারা লেখা আছে আলাদা আলাদা করে, পাইছিস না? এবার এটাকে আমি আমার মতো করে বোঝাই। কেউ এখন কিছু করার দরকার নাই, লিখার দরকার নাই, লাস্টে ছবি তুলে নিস, বাট একদম পারফেক্টলি আগে বোঝার চেষ্টা কর। টোটাল সময় তোরা কতক্ষণ বলছিলি আমাকে কার্ডিয়াক সাইকেলের? এই যে এটা হচ্ছে একটা কার্ডিয়াক সাইকেল, কেন? এটা সাইকেলের মতো চক্র ঘুরতেছে। কতক্ষণ টোটাল সময়? তাহলে আমি এটাকে ভাগ করে দেই, এটা 0.4, 0.1, 0.3, কত হলো টোটাল? মিলছে? তাহলে টোটাল কার্ডিয়াক সাইকেল 0.8 সেকেন্ড। মিলছে? ওকে। ইভেন্ট কয়টা তোরা বলছিলি? এট্রিয়ামের সিস্টোল, এট্রিয়ামের ডায়াস্টোল,
ভেন্ট্রিকলের সিস্টল, এই তো 4টা ইভেন্ট, একটু আগে যে বললাম ইভেন্টগুলো 4টা, বুঝিস তো এগুলো নাকি? আচ্ছা এবার আয়, প্রথম 0.4 সেকেন্ড, আমি যা বলি আগে শুন। প্রথম 0.4 সেকেন্ডে হয় কি? হয় হচ্ছে জয়েন্ট ডায়াস্টল। এটা মানে কি? এটা মানে হচ্ছে, আমি বোঝাইতে চাইছি এখানে সবার ডায়াস্টল হয়, মানে এট্রিয়ামেরও ডায়াস্টল হয়, ভেন্ট্রিকলেরও ডায়াস্টল হয় প্রথম 0.4 সেকেন্ড। তাহলে দুইটা জিনিস শেষ, বুঝছিস কিছু? মানে টোটাল কার্ডিয়াক সাইকেল কতক্ষণ? 0.8 সেকেন্ড না? তার মধ্যে প্রথম 0.4 সেকেন্ড সবার কি হবে? ডায়াস্টল হবে, বুঝছিস? কথা ক্লিয়ার? আচ্ছা, পরের 0.1 সেকেন্ড শুধু এট্রিয়ামের সিস্টল হয়, আর বাকি থাকে কে? ভেন্ট্রিকলের সিস্টল এই জায়গায় হয়। তাহলে শেষ আঁকা আমার, বুঝছিস? আচ্ছা এবার আমি বোঝাই, ঠান্ডা মাথায় শোন, এবার পুরোটা কাহিনী বুঝ, তারপরে তোরা নিজেরাই পারবি। হ্যাঁ, ধর এটা হলো একটা হার্ট, কথার কথা, এটা একটা হার্ট, চেম্বার 4টা, ঠিক আছে? উপরের দুইটার নাম কি? নিচের দুইটার নাম ভেন্ট্রিকল। ওকে, ক্লিয়ার তো? আচ্ছা এবার আয়, কি হয় শুরুতে, একদম আমি এখান থেকে যাত্রা শুরু করলাম। আমার এই যাত্রার শুরুতে হৃৎপিণ্ডের যতগুলা কপাটিকা ছিল, কয়টা কপাটিকা? 6টা পড়ছি না? 6টা কপাটিকা বন্ধ, সবগুলা কপাটিকা এই জায়গায় বন্ধ, মানে মাত্র যাত্রাটা শুরু হইলো। ওকে, এটা আমরা মেনে নিলাম, সবগুলো কপাটিকা বন্ধ। আচ্ছা, রক্ত আছে কোথায় জানিস এখন? সব রক্ত আছে এট্রিয়ামে। রক্ত কোথায়? সব এট্রিয়ামে। আর দরজা সব বন্ধ, রক্ত আছে সব এট্রিয়ামে। আচ্ছা, তোর এখন প্রথম কাজ কি হবে? স্বাভাবিক কথা আমারে বল, তুই না বুঝে আমারে বল, তোর এখন কাজ কি, মানে হৃৎপিণ্ডের কাজ কি? ভেরি গুড, রক্তর এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে পাঠানো, নাকি বুঝিস নাই? কথা ক্লিয়ার ভাই? তোর কাজ হচ্ছে এট্রিয়ামে রক্তটা আছে এটা ভেন্ট্রিকলে পাঠানো, কারণ সে তো এটা নিয়ে বসে থাকবে না, ভেন্ট্রিকলে পাঠাইতে হবে। এই জন্য তোর একটা কাজ আছে। কি কাজ? তোর দরজাটা খুলতে হবে, নাকি বুঝিস নাই? এই দরজাটা খোলা লাগবে না, নাহলে রক্ত আসবে। এই দরজা দুইটার নাম কি? বাইকাসপিডার। তাহলে এই জায়গায় জাস্ট একটু পরেই এট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, আমি একবারে লিখে দিলাম। হ্যাঁ, বুঝছিস তো? এই দুইটা ভালভ কি হবে? খুলে যাবে। দেখ বুঝছিস কিনা, তোদের কথা বলছি আমি, কথা ক্লিয়ার? আচ্ছা, দরজা খুললি রক্ত কি হওয়া শুরু করবে? নিচে চলে যাবে ভেন্ট্রিকলে। এই 0.4 সেকেন্ডে 90% রক্ত এট্রিয়ামের চলে যাবে। প্রথম 0.4 সেকেন্ডেই এখানে যত রক্ত ছিল তার 90% চলে আসবে। আমি কি বুঝাইতে পারছি? আর বাকি আছে কত পার্সেন্ট? এই 10% এই জায়গায় যাবে। এগুলো সব বইয়ে লেখা আছে, আমি দেখাই দিব। 10% যাবে এই জায়গায়। এটার নাম কি? এট্রিয়ামের সিস্টোল। সিস্টোল মানে সংকোচন, সংকোচন মানে চাপ, সংকোচন হইলেই তো রক্ত বাইর হয় নর্মালি, নাকি? এটা ছোটবেলা থেকে পড়ছিস না? ধর বেলুনের মধ্যে বাতাস আছে, ফুলে আছে এখন, এটার নামই তো প্রসারণ। তাহলে বেলুন যখন প্রসারিত থাকে তখন এটার মধ্যে বাতাস থাকে, বেলুন যখন চুপসে যায় মানে সংকোচন হয় তখন বাতাসটা, এটা নর্মাল না? এটা তো ছোটবেলা থেকে পড়ে আসতেছিস তোরা। তাহলে এট্রিয়াম সিস্টোল করবে, চাপ দিবে, বাকি রক্তটা কি হবে? সব, বুঝছিস? তাহলে এবার তোদের কোশ্চেন হবে যে ভাই এতক্ষণ তো এট্রিয়ামের ডায়াস্টল হয়েছে, 0.4 সেকেন্ড এট্রিয়ামের ডায়াস্টল ছিল না, এট্রিয়াম প্রসারিত হচ্ছিল, তারপরেও কেন 90% রক্ত চলে আসলো? এইটাই হৃৎপিণ্ডের মজাটা, এটাই হৃৎপিণ্ডের কাজ। ডায়াস্টল অবস্থায়, কার ডায়াস্টল? এট্রিয়ামের ডায়াস্টল অবস্থাতেও 90% রক্ত চলে আসছে এতক্ষণ। কেন জানিস? কারণ ওখানে ভেন্ট্রিকল ও ডায়াস্টল, ভেন্ট্রিকলগুলো প্রসারিত হচ্ছিল, আর ভেন্ট্রিকলের মাসেলগুলো বেশি শক্ত, বেশি, এই জন্য ভেন্ট্রিকল যখন প্রসারিত হচ্ছিল তখন, আর কপাটিকা যখন খুলে গেছে তখন অটোমেটিক্যালি এট্রিয়াম থেকে রক্ত চলে আসছে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? কত পার্সেন্ট আসছে? আর লাস্টের যে 10% ওটারে জোর করে আনা লাগবে। জোর করা মানে কি? এট্রিয়াম দুইটারে চাপ দিতে হবে, নাম কি? এট্রিয়াল সিস্টেম। বুঝছিস কিছু? ক্লিয়ার ভাই? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এট্রিয়ামের মধ্যে আর কোনো রক্ত নাই, এটা কি তোরা বিশ্বাস করিস এখন? কারণ 90 আর 10 100 তো হয়ে গেল, আর আছে এট্রিয়ামের মধ্যে কোনো রক্ত? এট্রিয়াম এখন খালি, ধর এটা দিয়ে আমি বুঝাইলাম খালি, রক্ত এখন সব কই? ভেন্ট্রিকলে। তাহলে এই দুইটা কপাটিকা তুই আবার কি করতে হবে নাকি? আমি আবার এই দুইটা কপাটিকে এই যে জায়গায় বন্ধ করে দিলাম, এভি ভালভ ক্লোজ। বন্ধ করলে দরজার আওয়াজ হয় নাকি খুললে দরজা আওয়াজ হয়? এখানে একটা আওয়াজ হবে, এটার নাম লাভ। এটা পরীক্ষায় আসবে, দেখ তো বুঝছিস কিনা। কেন আওয়াজটা হলো বুঝছিস? দরজা, তোরাই বলছিস দরজা বন্ধ করতে হবে, কেন? রক্ত আসা শেষ, ক্লিয়ার? খুললে কিন্তু কোনোদিন আওয়াজ হবে না ভাই, এই পর্যন্ত বুঝছিস? ক্লিয়ার?
এবার ঠান্ডা মাথা দেখ, সবাই মনোযোগ হারাইস না। এবার দেখ রক্ত আছে কোথায়, তোরা বললি আমাকে ভেন্ট্রিকলে রক্ত আছে। ভেন্ট্রিকল কি রক্ত এখন কি করবে, তোদের লজিক কি বলে? ভেন্ট্রিকলের কাজ কি? একটা ফুসফুস, মানে রক্তটা সে বাইর করবে, এটা তো তোরা বিশ্বাস করিস। বাট দুইটা দরজা ছিল, সেমিলুনার দরজা, মনে আছে? ওরে খোলা না বন্ধ? বন্ধ। কি করতে হবে আগে? তাহলে আমি এই জায়গায় কি করলাম, সেমিলুনার কপাটিকা গুলারে, নাকি ভুল করছি? কথা ক্লিয়ার? এবার ভেন্ট্রিকল থেকে রক্ত চলে যাবে, বাট একটা শর্ত আছে, ভেন্ট্রিকলকে কি করা লাগবে? চাপ দেওয়া লাগবে না? চাপ দে, বুঝছিস? ভেন্ট্রিকুলার সিস্টল হইলো, ভেন্ট্রিকলের সব রক্ত বাইরে চলে গেল, আর দরজা তো খুলেই দিছিস, রক্ত যাওয়া শেষ, ভেন্ট্রিকলের সব রক্ত শেষ। এবার দরজা কি করতে হবে আবার? আমি এই জায়গায় দরজা বন্ধ করে দিলাম। কোন দরজা বুঝছিস তো? এখন দরজা বন্ধ হলে আবার আওয়াজ হবে না? এটার নাম কি? ডাব। বুঝছিস? এই হচ্ছে হৃৎপিণ্ডের কার্ডিয়াক সাইকেল। আমি এতক্ষণ যা বলছি এই সেম জিনিসটা তোদের বইয়ে লেখা আছে, বাট বইয়ে এমন ভাবে লিখছে মনে হচ্ছে যে যখন একজনের সিস্টল হয় তখন আরেকজন বসে থাকে, কেউ বসে থাকে না। এটার প্রমাণ কি? এই প্রমাণটা আমি এখন দেই, ঠান্ডা মাথায় শুন। তার আরেকটু পরে ছবি তুল। এবার আমি একটা প্রমাণ দেই, আগে এই প্রমাণটা বুঝ। শোন। কি রে ভাই এমন হয় কেন? আচ্ছা দেখ, টোটাল কার্ডিয়াক সাইকেল কতক্ষণ ভাই? দেখ তো আমি 0.8 লিখি কিনা। 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হয়েছে 0.8। আমি এক পাশে এট্রিয়াম লিখলাম, আরেক পাশে ভেন্ট্রিকল। এবার তোরা আমারে বল কখন কি হয়, ঠান্ডা মাথায় বলবি। প্রথম 0.4 সেকেন্ড মুখস্থ কি হয়? এটা তো মুখস্থ করতে পারবি নাকি? প্রথম 0.4 সেকেন্ড সবার ডায়াস্টল, শুধু ডায়াস্টল বললে হবে না, সবার ডায়াস্টল। ওই যে জয়েন্ট ডায়াস্টল, সবার ডায়াস্টল। এট্রিয়ামেরও ডায়াস্টল, ভেন্ট্রিকলেরও। বুঝছিস তো নাকি? তাহলে প্রথম 0.4 সেকেন্ড শেষ। 5 নাম্বার সেকেন্ডে কি হয়? ওই পাশে দেখ, এট্রিয়ামের সিস্টোল। লাস্টের 0.3 সেকেন্ড কি হয় দেখ, তাহলে ভেন্ট্রিকলের সিস্টোল। নাকি বুঝিস নাই? ফাঁকা জায়গাগুলোরে কি করবি? পূরণ করবি। কেমনে? এখানে সিস্টোল হলে এটা ডায়াস্টোল, আর এগুলা সিস্টোল হলে এগুলা। তাহলে দেখ পুরোটা পূরণ করা শেষ। এবার তুই যেমনি ইচ্ছে এমনি মিলা, যেভাবে ইচ্ছে এভাবে মিলা। যেমন কি আমি একটা মিলাই দিই, শোন, তোরা ঠান্ডা মাথায় শোন ভাইয়া। ওই যে 5 নাম্বার সেকেন্ডে, মানে এই জায়গায় শুধুমাত্র এট্রিয়ামের সিস্টোল হয়, তাই না? ওখানে লেখা ওই জায়গা, ওই সময় ভেন্ট্রিকল কি করে? ভেন্ট্রিকল ডায়াস্টল করে। লাস্টের 0.3 সেকেন্ড শুধু ভেন্ট্রিকুলার সিস্টোল লিখা, তখন এট্রিয়াম কি করে? তার মানে আমি একটু জাস্ট একটা উদাহরণ দিই। লাস্টে যখন ভেন্ট্রিকল চাপ দিতেছিল, রক্তটা যখন ভেন্ট্রিকল থেকে বাইরে হয়ে যাচ্ছিল, তখন এট্রিয়াম কি করতেছিল জানিস? এট্রিয়াম ডায়াস্টল হচ্ছিল, রিল্যাক্স হচ্ছিল। কেন? এট্রিয়ামে যেন নতুন করে আবার রক্ত ঢুকে সারা দেহ থেকে। বুঝছিস? কথা কি ক্লিয়ার? ওই যে আমরা শুরুতে ধরে নিছিলাম না এট্রিয়াম গুলোতে রক্ত ভরে আছে, তুই তো আমার তখনটা কোশ্চেন করলি না যে ভাই ভরে আছে কেমনে, শুরুতে কেমনে ভরে থাকে? ওই যে এখন ভরে আছে। বুঝছিস? কথা ক্লিয়ার? এবার বইয়ের মধ্যে একটা ছক আছে দেখ। হ্যাঁ করে এই 0.3 সেকেন্ড। আচ্ছা না, এবার তুই, হ্যাঁ রক্তগুলো চলে যায়। এবার তুই একটু ভাইয়া দেখতো, তোদের বই বের কর, বই একটা ছক আছে বাইর কর। ছকটা পাইছিস? ছোট্ট, এটা ছোট্ট হইলো এখান থেকে মেডিকেলে মনে হয় কোশ্চেন আসে 4-5 বার। এই ছকটা ছোট, বাট এটা এত দাম। এই ছকটা একটু বুঝ। প্রথমে দেখ এট্রিয়ামের ডায়াস্টল কত সেকেন্ড লিখা তোদের বইয়ে? দেখ তো এখানে 0.7 হয় কিনা, মিলছে? এট্রিয়ামের সিস্টল কতক্ষণ লিখা? এই যে এট্রিয়ামের সিস্টল পয়েন্ট। বুঝছিস? কথা ক্লিয়ার? ভেন্ট্রিকলের ডায়াস্টল কতক্ষণ লিখা বইয়ে? এই যে 0.5, আর সিস্টল পয়েন্ট। তাহলে বাসায় গিয়ে আমার এই পুরোটা ছবি তুলে, একটু ছবি তুলে নিয়ে বাসায় গিয়ে একবার আমারটার সাথে মিলায়ে যা বুঝছেন এটার সাথে মিলায়ে বইয়ের পড়াটা পড়ার চেষ্টা করবেন। পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসবে আমি একটু বলে দিই। সবার জন্য কিছু কোশ্চেন থাকবে এখান থেকে, সবার জন্য। সবার জন্য মানে কি? মুখস্থ বিদ্যা। যেমন আমি লিখবো এট্রিয়ামের ডায়াস্টল কত সেকেন্ড হয়, এট্রিয়ামের সিস্টল কত সেকেন্ড, মানে বক্স থেকে কোশ্চেন আসবে। এটা সবার জন্য, এটা তো আপনি মুখস্থ করিয়ে ফেলতে পারবেন, এখানে বোঝার কিছু নাই। এরপরে কিছু কোশ্চেন আসবে কি জানিস? কার্ডিয়াক সাইকেল কাকে বলে, হার্টবিট কাকে বলে, কার্ডিয়াক সাইকেলের সময়কাল কি, এগুলো নর্মাল কোশ্চেন, এটা সবার জন্য। এবার কঠিন কোশ্চেন কোনগুলা? আমি লিখবো কার্ডিয়াক সাইকেলে এট্রিয়ামের সিস্টলে নিচের কোনটি ঘটে।
দেখ তোদের বইয়ে এট্রিয়ামের সিস্টলে অনেকগুলা কথা লেখা, 4-5টা লাইন পাইছিস? এখান থেকে আমি যে কোনো একটা লাইন তুলে দিব। আপনার যদি এগুলা পারতে হয় আপনার আগে বুঝতে হবে কি হয় কেন হয়, এই সবগুলার ব্যাখ্যা আমার এই ছবিতে দেওয়া আছে। বুঝাইতে পারছি? তাও যদি না পারেন কিছু করার নাই, মুখস্থ করে আসতে হবে। বাট কোশ্চেন আসবে এই দুই ধরনের। একটা কোশ্চেন আসবে এখান থেকে হলো এমসিকিউ টাইপ, যে এট্রিয়ামের সিস্টল কতক্ষণ, আর একটা কোশ্চেন আসবে এট্রিয়ামের সিস্টলে কি হয়, নিচের কোন ঘটনা হয়, এই ঘটনা আপনারা ধরতে হবে। বুঝাইতে পারছি? এখন ডিসিশন আপনাদের, আমি দুই পক্ষের জন্যই আছি। বলেন। হ্যাঁ এই যে আলাদা আলাদা করে, বুঝছিস? ইভেন্ট কিন্তু 4টা, বাট তোরে এখন তোর সামনে আছে যে ইভেন্টগুলো কখন কি হয়, তোর সামনে কিন্তু দেওয়া আছে, বাট এখানে 4 ভাবে লিখা। আসলে ওরা তো 4 ভাবেই লিখবে, কারণ ওরা নাইলে এটা কি 3D বই নাকি যে একসাথে তোরে ফিল করাবে যে তো এখন দুইটা হইতেছে এখন দুইটা হইতেছে। এটা ফিল তো করাইলাম আমি যে কখন কি হয়, বাট তোকে বইয়েরটা বইয়ের মতো, বইয়েরটাও কারেক্ট, বইয়েরটা ভুলের কিছু নাই, ওনারা তো একটা জিনিস ফলো করতে হবে। বাট এখন যদি ভাই তোরে আমি কোশ্চেন করি এইভাবে, ধর তুই আমার অ্যান্সার দে যে ভাই এট্রিয়ামের সিস্টোলের পরে কোন ঘটনা হয়, দেখে অ্যান্সার দে তো। ভেন্ট্রিকুলার সিস্টোল। আচ্ছা আর কি হয়? এট্রিয়ামের সিস্টোল, তাই না? এটা না তুই বললি এট্রিয়ামের সিস্টোলের পরে ভেন্ট্রিকুলার সিস্টোল হয়, আমি এটা বলতে পারি না এট্রিয়ামের সিস্টোলের পরে এট্রিয়ামের ডায়াস্টোল হয়? দুইটাই কারেক্ট, এই জন্য বলছি এটা দিয়ে সব পারবি, এগুলাই পরীক্ষায় আসবে। বুঝছিস? তোদের বই এগুলোই লিখা ডাইরেক্ট, ওনায় বলা নাই কেন, ডাইরেক্ট কিন্তু লাইনটা লিখা আছে কোনটার পর কি হয়। বুঝাইতে পারছি? কথা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে ভাই? হ্যাঁ এটা বুঝবি না। আচ্ছা শোন, এই যে 0.1 সেকেন্ড আছে না ভাই এট্রিয়ামের সিস্টোল, মাত্র 0.1 সেকেন্ড, তোদের বইয়ে আবার লিখা, মানে বইয়ে সবই লিখা, বুঝছিস? বইয়ে কোনো কিছু বাদ নাই, বুঝাক আর না বুঝাক সবই লিখে দিছে ওখানে লিখা। এই 0.1 সেকেন্ড সময়টা দুইটা স্টেজে হয়, একটার নাম ডাইনামিক স্টেজ, প্রথম 0.05 সেকেন্ড, বুঝছিস? 1 সেকেন্ডে ভাগ করলে কি হয়? 0.05 সেকেন্ড, 0.05 সেকেন্ড। প্রথম 0.05 সেকেন্ডের নাম দেওয়া ডাইনামিক, লাস্টের 0.05 এর নাম দেওয়া ডাইনামিক মানে গতিশীল, বোঝো না? ডাইনামিক লিডার, গতিশীল। প্রথম 0.05 সেকেন্ডেই সবগুলা রক্ত অলমোস্ট চলে যায়, ওই যে 10%-এর প্রায় পুরোটাই প্রথম 0.05 সেকেন্ডে চলে যায়, বেশি যায়, এই জন্য নাম দিছে ডাইনামিক। আর লাস্টের 0.05 সেকেন্ড একটু স্লো, এই জন্য নাম দিছে ডাইনামিক। বইয়ে সব আছে, বইয়ে নাই আসলে কিছু নাই, বুঝছিস? বাট এত প্যারা খাওয়ার কিছু নাই, ওই যে নর্মাল এমসিকিউ পড়েও তো পার পাওয়া যাবে, আমি তো বললামই। আপনি ছক মুখস্থ করে আসলে পার পেয়ে যাবেন, সংজ্ঞা মুখস্থ করে আসলে পার পেয়ে যাবেন। দুই একটা কোশ্চেন একটু জটিল আসবে, ওটা স্কিপ করলেও সমস্যা নাই, যারা একটু কম পারেন তাদের জন্য, ঠিক আছে? আর যারা একটু বেশি পারেন এগুলো তো তারা এমনিই পারে, তাদের আর বলা লাগে না, নাইলে কি আর 93-94 পায় শুরুতেই নাকি? 80-র উপর পাইছেন কে এখানে? 80-র উপর একটাও নাই, ভয়ানক অবস্থা, একজনও নাই তাই বলে 80-র উপর পাওয়া মানে মোটামুটি ধরেন ওরা ভয়ানক ভালো স্টেজে আছে, বুঝছেন? আর 60-এর নিচে পাইলে আমি আগের দিনও বলছিলাম খারাপ, শ্যাডোয়েডের প্রশ্নে 60-এর নিচে পাওয়া খারাপ। শ্যাডোয়েডের প্রশ্নে যারা 60-এর উপর পায় উইকলিতে, আমরা কিন্তু আগেও বলে দিয়েছিলাম তাদের মধ্যে চান্স পাওয়ার সম্ভাবনা 90%, প্রতি উইকলিতে যদি কেউ 60-এর উপর পায়। বুঝাইতে পারছি? এটা হলো শ্যাডোয়েডের একটা ক্রাইটেরিয়া, বুঝছিস? আর যে আমাদের প্রশ্নে 93 পাইছে, শিওর থাকো পরের দিন উন্মেষে গেলে 102 পাবে, মানে 100-র উপর পাবে, গ্যারান্টি যে আমাদের কোশ্চেনে 93 পায়, বুঝছিস? ওকে ভাই, আমরা কি এরপরে যাব? কারো কিছু বলার আছে আর? এবার আমাদের পরের টপিক হচ্ছে ভাইয়া, এগুলো নিজেরা সব হইলো পড়া, এই যে কার্ডিয়াক সাইকেলের সব কাহিনী এখানে দেওয়া আছে, সব কখন কি হয় না হয় সব দেওয়া আছে, বাসায় গিয়ে সুন্দর করে বুঝবেন। হ্যাঁ আচ্ছা, হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ পাইছেন? মায়োজেনিক নিয়ন্ত্রণ টপিকটা পাইছেন? এটা পড়ার পর ব্রেক দিব। হ্যাঁ শুনেন ঠান্ডা মাথায়, মায়ো মানি মাসেল, মায়ো মানে কি? মাসেল। কোন মাসেল? অবশ্যই হৃৎপিণ্ডের মাসেল, কার্ডিয়াক মাসেল। জেনিক মানে তৈরি হওয়া, জেনেসিস, তাহলে বুঝাইতে চাইছে মাসেল থেকে কিছু একটা তৈরি হয়, কি সেটা? ইলেকট্রিসিটি, কারেন্ট, উদ্দীপনা, মানে জিনিসটাকে বুঝ। হৃৎপিণ্ডের নিজের কোনো নার্ভ সাপ্লাই নাই, মানে আমাদের মস্তিষ্ক থেকে যে নার্ভ সাপ্লাইগুলো সারা দেহতে যায়, হৃৎপিণ্ডের জন্য তেমন কিছু নাই। এই জন্য হৃৎপিণ্ডকে যে চলতে হয়, মানে এই যে মুভ করে সারাক্ষণ, সিস্টোল ডায়াস্টোল করে,
এই শক্তিটা নিজেরটা নিজে অর্জন করতে হয়, এটার নাম মায়োজেনিক নিয়ন্ত্রণ। মানে নিজের উদ্দীপনা নিজের মাসেল থেকে তৈরি হইল, কার্ডিয়াক মাসেল থেকে তৈরি হলো, এই জন্য নাম কি? মায়োজেনিক নিয়ন্ত্রণ। বুঝাইতে পারছি কথাটা? ক্লিয়ার? দুইটা কথা বলছি। এক নাম্বার, হৃৎপিণ্ডের নিজের উদ্দীপনা নিজে সৃষ্টি করতে হয়। দুই নাম্বার, মায়োজেনিক নিয়ন্ত্রণ কাকে বলে। এবার আয় 3 নাম্বার, এই মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য মানে এই প্রসেসটা কমপ্লিট করার জন্য তার হাতে 4টা টিস্যু আছে। কয়টা? এই 4টা টিস্যুর নাম জাংশনাল টিস্যু। বুঝছিস? তাহলে জাংশনাল টিস্যু কাকে বলে? ক্লিয়ার? এবার আয় কি কি সেটা? 4টা, এসএ নোড, এভি নোড, এই যে বান্ডল অফ হিজ, আর এই যে পার্কিনজি ফাইবার। আচ্ছা আমরা এবার একটা একটা করে আসি। আগে আমাকে একটু লোকেশনগুলো বল, তোরা এটা তো দেখেই বুঝতেছিস। এসএ নোড কই আছে? ডান এট্রিয়ামে আছে। ডান এট্রিয়ামের প্রাচীর, এটা তো বুঝছি। আচ্ছা এভি নোড কোথায় আছে? মানে ডান এট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের মাঝামাঝি একটা জায়গায়, নাকি? ট্রাইকাসপিড ভালভ তো ওখানেই থাকে। ক্লিয়ার না? ওকে। পার্কিনজি ফাইবার হচ্ছে এই যে এটা, এই যে এগুলা দুইটা দেখা যায়, এই যে একটা, এই যে একটা, দুইটা। এরা কই আছে বলতো? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে আছে। ভেরি গুড। এটার নাম মনে আছে? আন্তঃনিলয় পর্দা বলছিলাম। ক্লিয়ার? মনে পড়ছে তো? আচ্ছা পার্কিনজি ফাইবার হচ্ছে এই যে এগুলো ছোট ছোট যেগুলো তৈরি হইতেছে, এরা কই আছে? এটা কি? কার্ডিয়াক মাসেল, মানে মায়োকার্ডিয়াম। মনে পড়ছে? তাহলে এরা মায়োকার্ডিয়ামে আছে। 4টা লোকেশন ক্লিয়ার? আচ্ছা এবার নেক্সট কোশ্চেন, যেটা পরীক্ষায় আসছিল, মেডিকেলে আসছিল। উদ্দীপনা প্রথমে শুরু হয় কোথায়? তারপরে 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 পার্কিনজি ফাইবার। এই ক্রমটা তো সবাই এমনিতেই পারবেন। এবার আমি হচ্ছে আসল পড়ায় যাই, নাকি? আসল পড়া আসলে এখানে এগুলাই, খুব জটিল কোনো কিছু নাই। 4টা ওয়ার্ড আমি লিখছি, এইগুলাই আসবে পরীক্ষায়। শুনেন, প্রথম কথা হচ্ছে এসএ নোডের নাম কেন এসএ নোড? এসএ নোডের নাম এসএ নোড কারণ এটার নাম সাইনোট্রিয়াল নোড। ফুল মিনিং। তাহলে এবার প্রশ্ন হচ্ছে কেন সাইনোট্রিয়াল নোড? কারণ আমরা বলছিলাম এসএ নোড কোথায় থাকে? ডান এট্রিয়ামের প্রাচীরে। বাট এটার আরো একটা সুন্দর লোকেশন আছে, আর একটা নাম আছে, বুঝছিস? এই যে এই জায়গাটা আছে না ভাইয়া, এই জায়গাটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। এক্সট্রা ইনফোতে আছে, সবার জন্য দরকার নাই, পরীক্ষায় আসবে না, জাস্ট বোঝানোর জন্য বললাম। এই জায়গাটার নাম কি? সাইনাস ভেনোসাস। সাইনাস কথাটা আছে না, এই জন্য নাম সাইনো। এট্রিয়াল কেন? এটা এট্রিয়ামের মধ্যে আছে, নাকি বুঝিস নাই? এট্রিয়ামের মধ্যে না এটা, তাহলে এট্রিয়াল। আর নোড কেন নাম? এটা একটা জাংশনাল টিস্যু, তাহলে সাইনো এট্রিয়াল নোড। কেন নাম হয়েছে বুঝাইতে পারছি? ভেরি গুড। এবার আসেন, এটা লোকেশন তো পারবেন, লোকেশন তো ক্লিয়ার, এগুলো নিজেরা মুখস্থ করবেন। এবার আসেন, পেসমেকার বলা হয়, না পারলে ফেল। আগে আমি কোশ্চেনগুলো বলি। 3টা কোশ্চেন আসবে পেসমেকার নিয়ে। 1 নাম্বার কোশ্চেন, প্রাকৃতিক পেসমেকার নিচের কোনটি? অ্যান্সার হচ্ছে এসএ নোড, চোখ বন্ধ করে। 2 নাম্বার কোশ্চেন, সংরক্ষিত পেসমেকার কোনটি? এটা এক্সট্রা ইনফোতে পাবেন। অ্যান্সার হচ্ছে এভি নোড। কেন কি আমি বোঝাবো, কোশ্চেন শুনেন আগে। সংরক্ষিত পেসমেকার কোনটি? এভি নোড। 3 নাম্বার কোশ্চেন, কৃত্রিম পেসমেকার কোনটি? তাহলে এই হলো টোটাল 3টা কোশ্চেন, ঠিক আছে? এবার আমি একটা একটা করে অ্যান্সার যাই। প্রথম কোশ্চেনেরটা ছিল প্রাকৃতিক পেসমেকার কোনটি? অ্যান্সার হচ্ছে এসএ নোড। কারণ কি? পেস মানে গতি, মেকার মানে যে মেক করে, এটা তো বুঝেন, যে কোনো কিছু মেক করে, তৈরি করে, তার নাম মেকার। পেস বা গতি যে তৈরি করতে পারে তার নাম পেসমেকার, বুঝছিস? এসএ নোড বলছিলি না, উদ্দীপনা তৈরি করে, মানে গতিটা সে তৈরি করে, এই জন্য তাকে কি নামে ডাকা হয়? বুঝছিস? আর এটা প্রাকৃতিকভাবে আল্লাহ দিয়ে দিয়েছে, এজন্য নাম কি? প্রাকৃতিক পেসমেকার। কথা ক্লিয়ার? আচ্ছা, কারোর যদি এসএ নোড নষ্ট হয়ে যায়, ওই সময় দায়িত্ব গ্রহণ করে কে? এভি নোড। ওই জন্য এটাকে বলা হয় সংরক্ষিত পেসমেকার, বুঝছিস? আর কারোর যদি দুইটাই নষ্ট হয়ে যায়, তখন বাকি দুইটাকে চেষ্টা করবে। বাট আমাদের যাইতে হবে পরের ধাপে, কৃত্রিম পেসমেকারে। মানে আপনাকে আমরা বাইরে থেকে একটা জিনিস ডিভাইস লাগাই দিব শরীরে, তাহলে এটা আমরা লাগাই দিলাম, মানুষ লাগাই দিল, এই জন্য নাম কি? কৃত্রিম। তাহলে 3 ধরনের পেসমেকার দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসবে, আশা করি কোশ্চেন ক্লিয়ার। এবার আসেন সবাই, এসএ নোড আমাদের পড়া কমপ্লিট। এবার চলে আসেন এভি নোড। পাইছেন? এভি নোডের নাম এট্রিওভেন্ট্রিকুলার নোড। নাম কেন এমন হয়েছে বলেন আগে? ভেরি গুড, এটা দুইটার মাঝখানে আছে, এই জন্য নাম ক্লিয়ার। আচ্ছা, এভি নোডের লোকেশন তো বুঝছেন, পরীক্ষায় যেটা আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এভি নোডাল ডিলে, 5 স্টার কোশ্চেন। পাইছেন সবাই বইয়ে এই কথাটা? সবাই এই কথাটাতে যান, আমি এখানে কিছু টাইমের বিষয় আছে, আমি বুঝাই। টাইমগুলো পাইছেন সবাই এখানে? আচ্ছা সবাই ঠান্ডা মাথায় শুনেন। ভাইয়া এখন স্টিমুলাসটা আছে, মানে উদ্দীপনাটা আছে এসএ নোডে, শুরু হইলো।
এসএ নোড থেকে এই উদ্দীপনাটা এই যে এবি নোডে আসতে সময় নেয় 0.03 সেকেন্ড। পাইছেন বইয়ে? এটা মনে রাখা লাগবে 1 নাম্বার। এবার আয় 2 নাম্বার কথা, এবি নোডে যাওয়ার পর এটা কিছুক্ষণ বিশ্রাম নেয়। কতক্ষণ? 0.09 সেকেন্ড। যেই সময়টা সে বিশ্রাম নেয় এটা ডিলে হইতেছে না, এই জন্য এটার নাম এবি নোডাল ডিলে। 0.3 কই রে? ভুল লিখছি? ও ভুল লিখছি, প্রথমটা 0.33 ভুল লিখছি রে। তোরটাই 0.3 কেন রে ভাই? আমি তো তোরটা কবের বই? আচ্ছা 0.03 হওয়ার কথা না। আচ্ছা তাক তাহলে 0.03 বই আছে না, ভুলে যেতে পারি তো, বয়স হয়েছে না। আচ্ছা যাই হোক 0.03, হ্যাঁ হয়েছে। আচ্ছা এবার আয় ভাই, এবার দেখ এবি নোডে ওয়েট করে কতক্ষণ? 0.9 সেকেন্ড নাকি? আচ্ছা এবার আয় এবি নোড থেকে একদম লাস্ট পার্কিনজি ফাইবার পর্যন্ত যাইতে সময় নেয় কতক্ষণ? 0.04 সেকেন্ড নাকি? এটি তো বই লেখা নাকি? কথা কি ক্লিয়ার ভাই? আমার কথা বুঝছিস? তাহলে এবার একটু চিন্তা করতো ভাই, এসএ নোড থেকে উদ্দীপনাটা একদম এই পর্যন্ত যাইতে টোটাল কতক্ষণ লাগলো? মিলছে না? হিসাব মিলছে? পয়েন্ট তিনটা যোগ করলে আসে এটা। তাইলে কথা ক্লিয়ার। এই 4টা মান পরীক্ষায় আসবে। বইয়ের মধ্যে পাইছিস সবাই? দেখ কারোর কোনো কোশ্চেন আছে কিনা। ক্লিয়ার? কোনো ঝামেলা নাই? ওকে এবার আসেন, এটা পরীক্ষায় কিন্তু আসবে এই ক্যালকুলেশন। এবার আসেন সবাই, এবি নোড থেকে 2টা শাখার সৃষ্টি হয়। শাখাগুলোর নাম কি? বান্ডল অফ হিস। কই আছে? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে আছে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে সিগন্যালটাকে পার্কিনজি ফাইবারে পৌঁছাই দেওয়া। পার্কিনজি ফাইবার কোথায় আছে? মাসেলে আছে। তাদের কাজ কি? মাসেলকে উদ্দীপনাটা দেওয়া। শেষ। আর মাসেল উদ্দীপনা পাইলে কি করবে? মাসেল কন্ট্রাক্ট করবে। তো এই হচ্ছে ভাই আমাদের মায়োজেনিক নিয়ন্ত্রণ নিয়ে পড়ালেখা। এসএ নোডে সৃষ্টি হইলো, এবি নোডে যাইতে এই সময়টা হলো 0.03 সেকেন্ড। এখানে বিশ্রাম নিবে 0.09 সেকেন্ড। এটা নাম এবি নোডাল ডিলে। এবার এবি নোড থেকে একদম লাস্ট পর্যন্ত পার্কিনজি ফাইবার পর্যন্ত যাইতে 0.04 সেকেন্ড। আর তাইলে এসএ নোড থেকে একদম লাস্ট পর্যন্ত যাইতে কতক্ষণ লাগলো? বুঝছিস? কথা ক্লিয়ার? ওকে ওকে ওকে। তাহলে আমাদের মনে হবে আমরা এই পর্যন্ত ক্লিয়ার। আমরা এবারের পরের পয়েন্ট হচ্ছে ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর পড়ার জন্য আমরা কি কি বললাম? রক্তচাপ কাকে বলে, উচ্চ রক্তচাপ কাকে বলে, নিম্ন রক্তচাপ কাকে বলে। ক্লিয়ার? এবার শুন, তোর শরীরের চাপ যদি এখন বেড়ে যায়, এটা ঠিক করা লাগবে না? আবার নর্মাল করা লাগবে কিনা? যেই মানুষটা, আসলে যেই মানুষ তো না, মানে যেই সিস্টেমটা তোর এই চাপটাকে আবার ঠিক করে দেয়, তার নাম ব্যারো রিসেপ্টর মেকানিজম। বুঝছিস কিছু? তোর যদি এখন চাপ বেড়ে গেলে ঠিক করে, সেটার নাম উচ্চচাপ ব্যারো রিসেপ্টর মেকানিজম। আর তোর চাপ কমে গেছে, এটাকে বাড়াবে, সেটার নাম নিম্নচাপ ব্যারো রিসেপ্টর মেকানিজম। বুঝছিস? আচ্ছা পরীক্ষায় মেকানিজম পারিস আর না পারিস, ওটা সবাই তো পারবি না, বাট এইটা পারতে হবে কনফার্ম। আমি কি বুঝাইতে পারছি? এটা মাস্ট। এটা কি? উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কোথায় কোথায় আছে শরীরের, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর কোথায় কোথায় আছে। দেখ তো প্রত্যেকটা ওয়ার্ড তোরা পারিস কিনা। অ্যাওরটিক আর্চ চিনিস তো? সিস্টেমিক শিরা, এট্রিয়াম, ভেন্ট্রিকল সব চিনেন? তাহলে পারবেন না? কোনো কোশ্চেন আছে কারোর এটা নিয়ে? তো কথাবার্তা ক্লিয়ার? তাহলে এটা হলো মাস্ট কোশ্চেন, এটা আসবে কনফার্ম। এবার আসেন হচ্ছে মেকানিজম। মেকানিজম বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, আমি এই সুন্দরটাই একটু বলি। হ্যাঁ দেখেন, ধরেন কারোর রক্তের চাপ এখন আছে কত জানেন? 150/100। এটা কি নর্মাল না অ্যাবনর্মাল? অনেক বেশি। এটা কি করা লাগবে? কমানো লাগবে। আচ্ছা ফাইন। এই রক্তের চাপটা যে বেড়ে গেল, এই নিউজটা সবার আগে কে নিবে? কোন ব্যারো রিসেপ্টর? উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। পারবি তো এটা? কেন উচ্চচাপ ব্যারো রিসেপ্টর বুঝছিস? কারণ রক্তের চাপটা বেশি। কথা ক্লিয়ার? আচ্ছা উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কোথায় কোথায় আছে? আগের পেজে আছে। ওকে ফাইন। এবার ওই ব্যারো রিসেপ্টর গুলা এই খারাপ সংবাদটা কোথায় পাঠাবে? মাথায়, মেডুলাতে। মেডুলা তখন কি করবে? তার একটা সেন্টার আছে, ভ্যাসোমোটর সেন্টার। এটা মানে কি? ভ্যাসোমোটর সেন্টার হচ্ছে এমন একটা সেন্টার যে আমাদের শরীরের সব কাজ নিয়ন্ত্রণ করে। এখানে কেমন কি করে আমি বলি, নর্মালটা বলি আগে। হ্যাঁ, ভ্যাসোমোটর সেন্টার নর্মাল আমাদের এখন হৃৎপিণ্ডটাকে বলতেছে তুমি কাজ করো বেশি বেশি। হৃৎপিণ্ডের কাজ করা মানে কি? হৃৎপিণ্ড পাম্প করা। হৃৎপিণ্ডের কাজ তো একটাই, পাম্প করা রক্ত। বুঝছিস? ভ্যাসোমোটর সেন্টার নরমালি কি করে? হৃৎপিণ্ডের পাম্পটাকে বাড়ায়। কথা কি ক্লিয়ার? আচ্ছা, কারোর যদি ভ্যাসোমোটর সেন্টারটা বন্ধ করে দেয়, কে বন্ধ করে দিবে? মেডুলা। কেন?
সিগন্যাল আসছে, সে কি করলো, বন্ধ করে দিল। এই সেন্টার বন্ধ করলে হৃৎপিণ্ডকে সে কি বলবে, তুমি পাম্প করাটা কমাই দাও, নাকি বুঝিস নাই? নর্মাল কাজ ছিল পাম্প বেশি বেশি করানো, এটা বন্ধ করে দিছিস, পাম্প কি হবে, পাম্প কম হইলে রক্ত চলাচল কি হবে? কারণ আমরা জানি হৃৎপিণ্ড পাম্প করলেই রক্ত চলাচল করে, তাহলে রক্তর চলাচল কমে যাবে, মানে রক্তের ভলিউম কমে যাবে। রক্তের ভলিউম কমে গেলে চাপ কি হবে, স্বাভাবিক হয়ে যাবে। কমে যাওয়া মানে তো স্বাভাবিক, কারণ 150 থেকে কমে 120 আসলো, এটাই তো দরকার ছিল। বুঝছিস মেকানিজম? সবাই বইয়ের মধ্যে এভাবেই দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে পড়লে আশা করি পারবেন। আমি তো স্লাইড দিয়ে দিব। ক্লিয়ার ভাইয়া সবাই? বল। হ্যাঁ, আচ্ছা, তাদের হচ্ছে এই মেকানিজমটা নষ্ট, এই জন্য তাদের ওষুধ খাওয়া লাগে। ওষুধ অনেক রকম আছে বাজারে, কোনো কোনো ওষুধ আছে ধর এমন হইতে পারে তোর ব্যারো রিসেপ্টরের সমস্যা, ওষুধ খেয়ে এটা ঠিক করলাম। অনেকের হইতে পারে মেডুলাতে সমস্যা, মেডুলা ঠিক করলাম। অনেকের এই সেন্টারের সমস্যা, তার এটা ঠিক করলাম। অনেকের হৃৎপিণ্ডের সমস্যা, তার ওইটা ঠিক করলাম। যার যেখানে সমস্যা, ওষুধ ওইরকম। হ্যাঁ, এটা ডক্টররা বুঝে কার কোথায় কেন সমস্যা। ভাইয়া ক্লিয়ার আমরা এই পর্যন্ত? কারোর কোনো কোশ্চেন আছে? নাই? ওকে, এবার আসেন নেক্সট, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। এটা মানে কি? এটা মানে হচ্ছে তোর রক্তের চাপ এখন 60/40। এটার একটা কারণ কি হইতে পারে, অ্যাক্সিডেন্ট করলি, রক্তের আয়তন কমে গেল, শরীরে রক্ত বের হয়ে গেল, এই জন্য চাপ কি হলো, কমে গেল। এই নিউজ নিম্নচাপ ব্যারো রিসেপ্টর গুলা কি করবে, পাবে। সেই নিউজ পাঠাই দিবে হাইপোথ্যালামাসে। এতক্ষণ পাঠাইছে কোথায়, এবার হাইপোথ্যালামাস। এটা মনে রাখা লাগবে। হাইপোথ্যালামাসে একটা গ্রন্থি আছে, পিটুইটারি গ্রন্থি, নাম তো মনে অনেকবার শুনছিস জীবনে। এই গ্রন্থিটা অনেক রকমের হরমোন তৈরি করে, অনেক। এর মধ্যে একটা হরমোন আছে হচ্ছে এডিএইচ, বুঝছিস? এটার কাজটা আমি নর্মালি বলি, এটা বোঝানো এখন সম্ভব না, কারণ কিডনি পড়া লাগবে এটা বুঝতে হইলে, রেচন চ্যাপ্টারটা পড়া লাগবে। হ্যাঁ, আমি এমনি নর্মালি বাংলায় বোঝাই। এডিএইচ এমন একটা হরমোন, সে তোর শরীরের মূত্রের পরিমাণ কমাই দেয়, মানে প্রস্রাবটা কমাই দেয়। কেন? ধর তোর শরীরে এমনিতেই পানি নেই, তুই পানি খাস না 2 দিন ধরে, তোর শরীরে পানি নাই, তাহলে আরো যদি বেশি মূত্র হয় তাহলে পানি আরো বেশি বের হইলো না, তোর জন্য ভালো না খারাপ? এই জন্য এডিএইচ তখন কি করে, তোকে বাঁচায়, সে মূত্রের ভলিউমটাকে কমাই দেয়। তাহলে এডিএইচ এর নর্মাল ফাংশন কি, মূত্রের পরিমাণ কমাই দেওয়া। কেন? যাতে করে তোর শরীরের পানির পরিমাণটা ঠিক থাকে, বুঝছিস? পানির পরিমাণ ঠিক থাকলে রক্ত তো ঠিক থাকবেই, কারণ রক্তের সাথে পানি রিলেটেড আমরা জানি। আচ্ছা, এবার তাহলে আয়, এডিএইচ এখানে কি করবে জানিস, অ্যাক্টিভ হবে। কেন? কারণ এই যে সিগন্যালের কারণে এডিএইচ অ্যাক্টিভ হইলো, এডিএস বেশি বেশি ক্ষরণ হইলো। এডিএস মূত্রের পরিমাণ কি করবে, মূত্রের পরিমাণ কমাইলে শরীরে পানির পরিমাণ কি করবে, বাড়বে। পানি বাড়লে রক্ত কি হবে, রক্ত বাড়লে চাপ কি হবে, বুঝছিস? মাঝখানে একটু স্কিপ করলাম, এটা মুখস্থ রাখ আপাতত, কিডনি চ্যাপ্টার আমরা এগুলো পড়াবো ডিটেলসে। দেখ কথা কি ক্লিয়ার আমরা সবাই? দেখ এই মেকানিজমটা পড়ানোর সময় আমি যতবার পানি ওয়ার্ডটা উচ্চারণ করছি, আগের বার করছিলাম, এই জন্য এই মেকানিজমের আরেকটা নাম আয়তন ব্যারো রিসেপ্টর মেকানিজম, বুঝছিস? কারোর কোনো কোশ্চেন আছে ভাইয়া? বল। ক্লিয়ার আমরা একদম? তাহলে আমাদের মোটামুটি ব্যারো রিসেপ্টর নিয়ে এই ছিল পড়ালেখা। এবার আসেন হচ্ছে নেক্সট, এই ছবিটার মধ্যে যান, সবার বইয়ে দেখেন 4টা সংবহনের নাম দেওয়া আছে, পাইছেন? প্রতিটা সংবহনের একটা করে লাল কালারের লাইন আছে, পাইছেন? এই লাল কালারের লাইনগুলোতে 5টা করে স্টার দেন, শুধু লাল কালারের লাইনগুলো, মানে কি জানিস, এই যে এগুলা লাল নয়, কোনোটা আছে নীল, কোনোটা আছে লাল, এই যে এই লাইনটা, তারপরে এই যে এই লাইনটা, এগুলা পরীক্ষায় আসবে কনফার্ম। ফ্লো চার্টগুলো এখান থেকে একটা আসবে কনফার্ম, যেটাই আসুক 100% শিওর এই 4টা ফ্লো চার্ট থেকে একটা ফ্লো চার্ট আমরা দিব। আপনি পড়েন আর না পড়েন, সবগুলাই আমাদের পড়ানো কমপ্লিট, শুধু একটা বাকি, সেটা কোনটা জানেন? সেটা হচ্ছে এইটা, পোর্টাল সংবহন। পাইছেন? এই সবগুলো মনোযোগ দে, পোর্টাল সংবহন পাইছিস? এটা ব্যতিক্রম কেন এটা একটু বোঝেন। ভাইয়া নরমালি কি হয় শোন, ধর মাথার কথা চিন্তা কর। হ্যাঁ, তোর হৃৎপিণ্ড থেকে রক্ত বাইর হলো, কি দিয়ে বাইর হয়? অ্যাওর্টা দিয়ে বাইর হয়। বের হয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা মাথায় গেল, মাথায় অক্সিজেন দিল, তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, সেটা গ্রহণ করবে, করে নিয়ে আসবে আবার কোথায়, ডান এট্রিয়ামে। তারপর আবার এই তো নর্মাল কাজ নাকি? আচ্ছা, এবার একটা কাহিনী বুঝ, এখানেও এটা হওয়ার কথা ছিল না, হয় না, এই জন্য এটাকে আলাদা করে নাম দেওয়া হয়েছে পোর্টাল সংবহন। পোর্টাল মানে কি, পরিপাকতন্ত্র রিলেটেড পড়ালেখাকে আমরা পোর্টাল বলি, বুঝাইতে পারছি?
পোর্টাল মানে পরিপাকতন্ত্র, পারবি? এই যে পরিপাকতন্ত্রের অংশগুলা চিনিস তো মনে এগুলারে, হৃৎপিণ্ড থেকে অক্সিজেন নিয়ে আসলো, অক্সিজেন এদেরকে দিল এওটার মাধ্যমে, এটুকু পর্যন্ত ঠিক আছে। এরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড গুলো জমা হইতেছে এক জায়গায়, দেখছিস? এটা যাওয়ার কথা ছিল কোথায়? হার্টে, বাট গেছে কোথায়? এটাই ব্যতিক্রম। শুধু এই একটা কারণে এদেরকে আলাদা করা হয়েছে, আগে লিভারে যায়। বুঝাইতে পারছি? লিভারে যাওয়ার পর লিভার থেকে ওই কার্বন ডাইঅক্সাইড গুলা ইনফিরিয়র ভেনা ক্যাভাতে যায়। তাহলে এই যে মাঝখানে লিভার কথাটা আসলো, এই জন্য এটার নাম পোর্টাল সংবহন। বুঝাইতে পারছি ভাইয়া? শুধু এই একটা ব্যতিক্রমের কারণে। পারবি? কোনো ঝামেলা আছে কারোর? বল। না, পোর্টাল আমাদের আছে, রেনাল পোর্টাল নামে আরেকটা জিনিস আছে। হ্যাঁ, রেনাল সংবহন, এটা ডিটেলসে তোদের বইয়ে দেওয়া নাই, এই জন্য আমি এটা বলি নাই। রেনাল সংবহন আর পোর্টাল সংবহন আলাদা, ঠিক আছে? ওটা তুই যদি বুঝতে চাস আমি বুঝাই দিব তোর আলাদা করে, হ্যাঁ? বাট ওগুলা পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসবে ভাইয়া শুধুমাত্র কোনটা কোনটা বলছি, 4টা ফ্লো চার্ট। পারবেন তো? ওকে, নেক্সট আসেন। হৃৎপিণ্ডের ডিজিজে চলে যান। গেছেন ডিজিজ? বায়োলজি বইয়ের সবচেয়ে বেশি ডিজিজ লেখা আছে এই চ্যাপ্টারে, পরীক্ষায় আসবে। কথা কি বুঝছেন? আগে আমরা এসিসিতে কি করতাম, ডিজিজগুলো পড়তাম না, আর এখন ডিজিজগুলোরে বেশি প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। কথা ক্লিয়ার? সো ঠান্ডা মাথায় বুঝবেন। সবগুলো তো আর আপনারা পারবেন না পড়তে, আমরা দাগাই দিব, যতটুক দাগাই দিব ততটুকুই পড়ে আসবেন, ঠিক আছে? ওকে, বই বের করছেন? শুরুতে দেখেন লেখা আছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। কার্ডিও মানে হৃৎপিণ্ড, ভাস্কুলার মানে ভেসেল, ডিজিজ মানে রোগ। হৃৎপিণ্ড এবং তার আশেপাশের ভেসেলগুলোতে যদি কোনো রোগ হয়, নাম হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ। শুরুতেই কয়েকটা নাম দেওয়া আছে, পাইছিস? শুধু নাম দেওয়া আছে, কোনো ব্যাখ্যা দেওয়া নাই। তাহলে আমরা শুধু নামগুলো একটু একটু করে পড়ি, আর কিচ্ছু না। করোনারি হৃদরোগ, এটা আমি একটু পরে ডিটেলসে পড়াবো। কার্ডিও মেগালি, কার্ডিও মানে হৃৎপিণ্ড, মেগালি মানে বড় হয়ে যাওয়া, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়ার নাম কার্ডিও মেগালি। হার্ট ভালভ রোগ, কয়টা ভালভ আছে? 6টা ভালভের মধ্যে কোনো সমস্যা হলে নাম হয় হার্ট ভালভ রোগ। কনজেনিটাল হার্ট ডিজিজ, কনজেনিটাল মানে জন্মগত, হার্ট মানে হৃৎপিণ্ড, ডিজিজ মানে রোগ। জন্মগত কারোর যদি কোনো হৃৎপিণ্ডের রোগ হয় তার নাম কনজেনিটাল হার্ট ডিজিজ। পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াম, ওই জায়গায় আইটিস মানে সংক্রমণ হয়েছে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ প্রদাহ হবে, এটার নাম পেরিকার্ডাইটিস। বুঝছিস? পেরিকার্ডিয়ামের প্রদাহের নাম পেরিকার্ডাইটিস। কার্ডিও মায়োপ্যাথি, কার্ডিও মানে হৃৎপিণ্ড, মায়ো মানে মাসেল, প্যাথি মানে রোগ। হৃৎপিণ্ডের মাসেলের কোনো রোগ হইলে নাম, বুঝছিস? রিউমেটিক হৃদরোগ, একটা জ্বর আছে, জ্বরটার নাম রিউমেটিক জ্বর, মানে বাংলায় বলে বাত জ্বর। এটা কেন হয়? একটা ব্যাকটেরিয়ার কারণে হয়। এই জ্বরটার বৈশিষ্ট্য কি? এই জ্বরের বৈশিষ্ট্য হলে তুই যত ওষুধই খাস 6 মাস 7 মাস আগে যাবে না, 6 মাস ধরে জ্বর থাকবে। বুঝাইতে পারছি? আলাদা ট্রিটমেন্ট আছে এটার, নাপা খাই এটা যাবে না। বুঝাইতে পারছি? আচ্ছা, এই জ্বর 6 মাস ধরে থাকলে কি হয়? এটার ইনফেকশনটা হৃৎপিণ্ড পর্যন্ত চলে আসে, তখন হৃৎপিণ্ডের কোনো না কোনো ক্ষতি হয়। এটার নাম, জ্বরের নাম রিউমেটিক জ্বর। ওই জ্বরের কারণে হৃৎপিণ্ডের ক্ষতি হলে নাম কি? বুঝছিস? তোদের এইটুক করে জানলে এখান থেকে এনাফ। এবার আসেন হলো ডিটেলস পড়াশোনা। ডিটেলস পড়াশোনা হচ্ছে এটা দিয়ে শুরু। করোনারি আর্টারি ডিজিজ, করোনারি আর্টারি কাকে বলে এটা কি আমার বলা লাগবে আর? করোনা, হৃৎপিণ্ডের নিজের আর্টারির নাম করোনারি আর্টারি। না, মেইনলি হার্টের ডিজিজ হয়, বুঝছিস? ভাই আবার দেখ, করোনারি আর্টারি তো কাকে বলে বুঝছিস? ওই করোনারি আর্টারিতে যদি কোনো সমস্যা হয় সেটার নাম করোনারি আর্টারি ডিজিজ। পারবি? এটা কয় ধরনের আছে তোদের বইয়ে? 3টা। অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিউর, তোদের বইয়ে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। এটা সিরিয়াল ওয়াইজ কেন দেওয়া আছে? কারণ কারোর হইলে আগে অ্যানজাইনা হবে, অ্যানজাইনা ঠিক না হইলে হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক ঠিক না হইলে কারোর হুট করে হার্ট ফেল হবে না। বুঝাইতে পারছি? এটা একটা সিকোয়েন্স আছে। কথা ক্লিয়ার? তাহলে এই 3টা ওয়ার্ড মিল কি বলতো? এই 3টা ওয়ার্ডের বা 3টা রোগের মিল কি? 3টার মিল হচ্ছে এটা 3টাই করোনারি আর্টারি ডিজিজ। 3টার মিল হচ্ছে 3টার লক্ষণই সেম, 3টার লক্ষণই বুকে ব্যথা। তুই এখন ডক্টর হয়ে আলাদা করবি কেমনে? এটাই আমরা পরীক্ষায় দিব তোরে। বুঝাইতে পারছি? কেমনে আলাদা করব? সংজ্ঞাগুলা পড়তে হবে। সংজ্ঞাগুলা কি? ঠান্ডা মাথায় শুন। এটা হলো একটা করোনারি আর্টারি, আর ধর এটা একটা হৃৎপিণ্ডের মাসেল, ঠিক আছে? নরমালি এটার মধ্য দিয়ে অক্সিজেন যায় নাকি?
অক্সিজেন গিয়ে এই হার্টের মাসেলটাকে অক্সিজেন দিবে, নর্মাল। আচ্ছা, কোনো কারণে যদি এই জায়গায় চর্বি জমে, তাহলে কি অক্সিজেন আগের মতো যাইতে পারবে? কম যাবে। এই অক্সিজেন কম যাওয়ার নাম অ্যানজাইনা। পারবি? অ্যানজাইনা ক্লিয়ার? অ্যানজাইনা একটা রোগের নাম, যেই রোগ হলে বুকে ব্যথা হয়। কেন হয়? অক্সিজেন সরবরাহ কমে গেলে। কোথায়? হৃৎপিণ্ডের মাসেলে। কেন? চর্বি জমে গেছে। দেখ কথাগুলো ক্লিয়ার কিনা। ক্লিয়ার ভাই? সবাই ক্লিয়ার? এবার আয়, অ্যানজাইনার সাথে হার্ট অ্যাটাকের পার্থক্যটা কোথায়? অ্যানজাইনাতে চর্বি ছিল, এবার এই চর্বিটা আরো বড় হয়েছে, তাহলে অক্সিজেন আগের চেয়ে কম যাবে না বেশি যাবে? আরো কম। এই জন্য এটা যে টিস্যুগুলো ছিল মাসেলের, এই টিস্যুগুলো কি হবে? মারা যাবে। তখন এটার নাম কি? হার্ট অ্যাটাক। একটা টিস্যু যদি মারা যায়, হার্ট অ্যাটাক। বুঝছিস নাকি বুঝিস নাই? আচ্ছা, এবার আয়, পুরাটা ব্লক, পুরাটাই চর্বি, অক্সিজেন যাবে আর পুরাটা মাসেল কি হবে? অক্সিজেনের অভাবে মারা যাবে। এটার নাম হার্ট ফেইল্ড। তাহলে পার্থক্য তিনটা ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাই এই পর্যন্ত? এবার আয় আমি পড়ালেখায় যাই। প্রথমে অ্যানজাইনাতে যা সবাই। অ্যানজাইনাতে গিয়ে আগে দাগ দে, অ্যানজাইনা কাকে বলে। স্লাইড দিয়ে দিব, সমস্যা নাই। অ্যানজাইনা কাকে বলে দাগ দে। দিছিস? অ্যানজাইনার প্রকারভেদ দাগ দে, 5 স্টার। আর অ্যানজাইনার লক্ষণ 5 স্টার, এগুলো না পারলে ফেল। দাগ দিছিস সব? এবার বুঝ ঠান্ডা মাথায়, অ্যানজাইনা কাকে বলে কিন্তু বলা শেষ। অক্সিজেন সরবরাহ কমে গেলে নাম কি? এখন শুধু আবার পড়ে যায় না যে অক্সিজেন সরবরাহ কম হলে অ্যানজাইনা। কোথায়? এটা তো পড়তে হবে নাকি? হৃৎপিণ্ডের মাসেলে। কেন? করোনারি আর্টারিতে সমস্যা। পরীক্ষায় আসে অ্যানজাইনা কিসের রোগ, এটাও অ্যান্সার করতে পারে না। ভাই বইলেই তো দিছে এটা করোনারি আর্টারির রোগ, এটা পারা উচিত না? তোর পায়ের একটা আর্টারির মধ্যে যদি চর্বি জমে, ওটা দিয়ে কি হবে? অ্যানজাইনা। এটা বুঝতে হবে না? করোনারি আর্টারি। হ্যাঁ, আচ্ছা এবার আয়, অ্যানজাইনার প্রকারভেদ পাইছিস? স্টেবল, আনস্টেবল, প্রিন্স মেটাল দেখ দিছিস? আচ্ছা সবাই এটার দিকে তাকা। এই হলো তিনটা, না পারলে একদম ভয়ানক অবস্থা হয়ে যাবে। স্টেবল মানে তিনটার মধ্যে যদি তুই আগে আমারে বলিস ভাই মিল কি? মিল হচ্ছে তিনটাতে বুকে ব্যথা করে। এবার আয়, স্টেবল অ্যানজাইনাতে বুকে ব্যথাটা করে কখন? যখন তুই কাজ করিস, বিশ্রাম নিলে ঠিক হয়ে যায়, এটার নাম স্টেবল অ্যানজাইনা। এবার এই ব্যথাটা কাজ করলেও করে, বিশ্রাম নিলেও করে, ঠিক আর হয় না, এটার নাম কি? আনস্টেবল অ্যানজাইনা অথবা প্রিন্স মেটাল অ্যানজাইনা। দুইটাতেই সেম লক্ষণ। তাহলে একটা কোশ্চেন দিয়ে আমরা আলাদা করতে পারি। সেটা কি কোশ্চেন? যে ভাই আপনার ব্যথাটা কখন করে? ব্যথা যদি বিশ্রামের সময় করে না, কাজের সময় করে, তাহলে এক কথা এটা কি? স্টেবল। আর দুই সময়ই করে, সেটা কি? বুঝছিস কিছু কথাবার্তা নাকি? নর্মালি আমাদের পৃথিবীতে এই দুই ধরনেরই আছে, এটা খুবই রেয়ার। আচ্ছা এবার স্টেবল আনস্টেবলের কারণ কি? স্টেবল হয় অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে। এটা মানে কি? এটা মানে আমরা একটু আগে পড়ছিলাম না, চর্বি জমে যায়। চর্বি জমে যাওয়ার ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। নাকি বুঝিস নাই? মুখস্থ করে ফেলবি। ক্লিয়ার? আমি আরো পরে পড়াবো এটা ডিটেলসে। এবার আয়, আনস্টেবল কেন হয়? করোনারি আর্টারি যদি অনেকগুলোতে একসাথে সমস্যা হয়, তখন এমভিডি বলি। এমভিডি মানে মাল্টি ভেসেল ডিজিজ, মানে অনেকগুলো ভেসেলে সমস্যা, তখন এটাতে কি হবে? আনস্টেবল। বুঝছিস? প্রিন্স মেটাল কেন হয়? ভেরি ইম্পর্টেন্ট, ভেসোস্পাজমের কারণে পরীক্ষায় আসবে। ভেসোস্পাজম মানে কি? ভেসো মানে ভেসেল, স্পাজম মানে চিকন হয়ে যাওয়া। বুঝছিস? ভেসো মানে ভেসেল, কোন ভেসেল? করোনারি ভেসেল। চিকন হয়ে যাওয়ার নাম স্পাজম। মানে কি? একটু দেখ, এই ছবিতে দেখ, এটা করোনারি আর্টারি, চিকন হয়ে গেছে, বোঝা যায় তো। এখানে কোনো চর্বি আছে? চর্বি নাই, তারপরও চিকন হয়ে গেছে, এটার নাম স্পাজম। আর যদি এখানে দাঁড়া একটা ছবি দেখাই, দেখ চর্বি জমে যাওয়ার কারণে চিকন হয়েছে, নাম কি? অ্যাথেরোস্ক্লেরোসিস। বুঝছিস এবার পার্থক্য? অ্যাথেরোস্ক্লেরোসিস আর ভেসোস্পাজমের মধ্যে পার্থক্য ক্লিয়ার ভাই? অ্যাথেরোস্ক্লেরোসিসে কার জন্য চিকন হয়? চর্বি জমে যাওয়ার কারণে। আর চর্বি টর্বি কিচ্ছু নাই, ব্লাড ভেসেল চিকন হয়ে গেছে। এটা কেন হইতে পারে? এটা হইতে পারে হচ্ছে আমরা টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা, টিউনিকা এক্সটার্না পড়ছিলাম না, ব্লাড ভেসেলের প্রাচীরের নাম। ওই প্রাচীরেই যদি কোনো ইনফেকশন থাকে, তখন ওই প্রাচীরগুলো মরে যাবে, তখন এটা কি হবে? চিকন হয়ে যাবে। বুঝছিস? ওটা তো আছেই, ওইটা তো ভাই মানে ব্লাড ভেসেল চিকন হয়ে গেছে, ওইটা হলো চিকন হয়ে যাওয়া। মানে কি? কেমনে বুঝাবো? ধর এটা নরমাল, এটা একটু আরেকটু ছোট হইলো, প্রস্থটা একটু কমাইলো, যেন ব্লাড
প্রেশারটা একটু ইয়ে করা যায়, হ্যাঁ। আর এটা তো নষ্ট হয়ে গেছে পুরা। এই চিকন হয়ে যাওয়া বলতে বুঝাইছি আমি একদম কনস্ট্রিক্ট হয়ে গেছে জিনিসটা, বুঝছিস, একটা জায়গায় মানে বাধা পড়ে গেছে, এটা আলাদা জিনিস, হ্যাঁ। ওকে ভাই, এই পর্যন্ত ক্লিয়ার? কোনো ঝামেলা আছে কারোর? তাহলে তিনটার পার্থক্য বুঝছেন। এবার আসেন লক্ষণ। এনজাইনার লক্ষণ খুব সহজ, ঠান্ডা মাথায় আগে শুনেন। প্রধান লক্ষণ কি বলছি আমি? বুকে ব্যথা। ভাইয়া বুকে ব্যথা নিয়ে দুই ধরনের রোগী আপনার কাছে আসবে। একজন আসবে হৃৎপিণ্ডের রোগী, আরেকজন আসবে গ্যাস্ট্রিকের রোগী। আপনি আলাদা করবেন কেমন? আপনি জাস্ট একটা কোশ্চেন করবেন, আপনার বুকে ব্যথাটা কি ছড়াই যায়, মানে ঘাড়ে যায়, কাঁধে যায়, অথবা হাতে যায়? যদি বলে যায় তাহলে এটা হৃৎপিণ্ডের ব্যথা কনফার্ম, আর যদি বলে যায় না তাহলে এটা গ্যাস্ট্রিকের ব্যথা। একটা কোশ্চেন। তাহলে এই দুইটা প্রশ্ন বা এই দুইটা লক্ষণ পরীক্ষায় সবচেয়ে বেশি আমরা দিই। একটা দেই হলো বুকে ব্যথা, আরেকটা দেই হলো কাঁধ, গলা, সব জায়গায় ছড়াই যাওয়া। বুঝছিস ভাইয়া? এই দুইটা পয়েন্ট পারা যাবে। আচ্ছা, বাকিগুলো এমনিই পারবি। কেমনে? ব্যথা তো বুকে, নাকি? বুকের পাশে কি আছে? ফুসফুস। তাহলে ফুসফুসের সমস্যা হবে, শ্বাস নিতে সমস্যা, দম বন্ধ হয়ে যাওয়া, পারবি না? পড়া লাগবে। আর বুকের মধ্যে স্টার্নাম আছে না, পরশুকা আছে না, এগুলো তো ব্যথা হবে, এগুলো পড়া লাগবে। আর বাকিগুলো এমনি পারবি না। মূল পয়েন্ট কয়টা? দুইটা। একটা কি? বুকে ব্যথা, আর একটা ছড়াই যাওয়া। আর ব্যথাটা কতক্ষণ ধরে স্থায়ী হয় এটা একটু পড়বি। কথা ক্লিয়ার ভাই? এই পর্যন্ত লক্ষণ পারবেন সবাই? লক্ষণ থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। এবার আসেন হার্ট অ্যাটাক। এনজাইনা থেকে কি কি পড়া লাগবে আমি একটা ধারণা কিন্তু দিয়ে দিলাম। হার্ট অ্যাটাকে চলে আসেন। হার্ট অ্যাটাক দৌড় দেন। আসছেন? হার্ট অ্যাটাকে আসার পর আগে দাগ দেন, এটাকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে, না পারলে ফেল। হ্যাঁ, মানে হার্ট অ্যাটাকের প্রথম প্যারাটা পুরাটাই লাগবে। হার্ট অ্যাটাকের প্রথম প্যারা লক্ষণের আগ পর্যন্ত পুরোটা পড়া লাগবে। পাইছিস? লক্ষণের আগ পর্যন্ত। এবার বুঝ, ঠান্ডা মাথায় বুঝ। এদিকে মায়ো মানে কি? হৃৎপিণ্ডের মাসেল। কার্ডিয়া মানে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের মাসেলের নাম মায়োকার্ডিয়াল। ইনফার্কশন শব্দের অর্থ হচ্ছে ব্লাড সরবরাহ কমে যাওয়া। কোনো জায়গায় যদি রক্ত সরবরাহ কমে যায় ওই জায়গাটাকে আমরা কি বলি? ইনফার্কশন। বুঝছিস? ইনফার্কশন মানে কি? রক্ত সরবরাহ কমে যায়। যে একটু আগে দেখলাম না, ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, এই প্রক্রিয়াটার নাম কি? ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন সেম কথা। হৃৎপিণ্ডের মাসেলে যদি অক্সিজেন বা রক্ত সরবরাহ কমে যায় সেটার নাম মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মানে হার্ট অ্যাটাক। তাহলে আমরা একটু পড়ি, হ্যাঁ। মানে হার্ট অ্যাটাকের আরেকটা নাম কি বললাম? ইনফার্কশন। এটা কেমনে হয় আমরা আরেকবার একটু পড়ি, বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আমি এটা লিখছি। কি কি দেওয়া আছে ঠান্ডা মাথায় শোন। প্রথমে বলছিলাম চর্বি জমে যাবে, মনে আছে? চর্বি কোথায় জমে? করোনারি আর্টারিতে। বলছি এটা, এটার নাম প্লাক। প্লাক কাকে বলে? এই যে চর্বি জমে গেল না, চর্বির যে মন্ডটা, এই মন্ডটার নাম প্লাক। বুঝছিস? এটার আরেকটা সুন্দর নাম আছে, সেম জিনিস আরেকটা নাম। কি নাম? করোনারি অ্যাথেরোমা। অ্যাথেরোমাটাই হচ্ছে প্লাক। আর করোনারি কেন বলছে? এটা করোনারি ধমনীতে সমস্যা। বুঝছিস কিছু? তাহলে প্লাক যেই কথা, অ্যাথেরোমা সেম কথা। কোনো সমস্যা আছে কারোর? ক্লিয়ার? আচ্ছা, এবার আয় ভাইয়া, প্লাক হয়ে গেছে একটা জায়গায়, মানে চর্বি জমে গেছে, রক্তটা চলাচল কি বাধা পাবে না? রক্ত চলাচল বাধা পাইলে প্লাটিলেট কি ভাববে? যে এখানে কোনো কিছু সমস্যা, তখন প্লাটিলেট দৌড়ে আসবে। নাকি প্লাটিলেটের কাজে পড়ছিলাম না আমরা? প্লাটিলেট আসবে, প্লাটিলেট আসার পর সে অন্যদেরকেও ডাক দিবে, দেওয়ার পর কি করবে? প্লাটিলেট প্লাক করবে। এটার নাম কি? মানে রক্ত তঞ্চন করবে, ব্লাড ক্লট করবে। পড়ছিলাম ব্লাড ক্লট। মোট কথা আমি বলতে চাইছি, প্লাকের কারণে যেহেতু রক্ত চলাচল বাধা পাইছে, প্লাটিলেট এসে কি করবে? ব্লাড ক্লট করবে। তাহলে জায়গাটা আরো বেশি কি হইলো? বড় হইলো, শক্ত হইলো। অনেকগুলো কারণে হয়। বা হেপারিন না তো, প্লাটিলেট। শুধু আমরা একটা পড়ছি, তোদেরকে একটা পড়াইছি যে মানে কেটে গেলে প্লাটিলেট সক্রিয় হয়। আর অনেক কারণ আছে, এই একটা কারণ। শরীরে যদি কোথাও রক্ত সরবরাহ বাধা পায় তখন প্লাটিলেট অ্যাক্টিভ হয়ে যায়। বুঝছিস? আচ্ছা, তো ভাইয়া ব্লাড ক্লট হইলে জায়গাটা আগের চেয়ে আরো বেশি কি হলো? মজবুত হইলো, তাহলে রক্ত আরো কম যাবে। আচ্ছা, যাই হোক, কোথায় তাইলে লুমেনটার অবস্থা কি হবে বলতো? বন্ধই হয়ে যাবে, অক্সিজেন সরবরাহ কমে যাবে, টিস্যু মারা যাবে, এটার নাম হার্ট অ্যাটাক। বুঝছিস? এখন পুরোটা পারবি সবাই? দেখ কারো কোনো কোশ্চেন আছে কিনা। না, পাম্প তো এখনো করা বন্ধ হয় নাই। হার্ট অ্যাটাক মানে হলো একটা টিস্যু মারা গেছে। আমি আগের একটা ছবি দেখাইছিলাম, একটা টিস্যু মারা গেছে, এখনো তো পুরো মাসেলের সমস্যা হয় নাই। হবে কিছুক্ষণ পর। এই যে কিছুক্ষণ পরই দেখবি হার্ট ফেলিউর যখন পড়াবো তখন কি হবে? মাত্র একটা টিস্যু মারা গেল,
এরপর যখন অনেকগুলো টিস্যু মারা যাবে, পুরোটা পেশি আর কাজ করবে না, তখন কি হবে? পাম্প করবে না, পাম্প না করলে ব্রেইনে রক্ত যাবে না, কিডনিতে রক্ত যাবে না, তখন মানুষ মারা যাবে। হার্ট অ্যাটাকও মারা যাইতে পারে তুই যদি ট্রিটমেন্ট ঠিক মতো না করিস, কারণ সাথে সাথে একটা টিস্যু মারা গেছে মানে আরেকগুলো বাকিগুলো মারা যাওয়ার সম্ভাবনা হয়েছে, এই জন্য ট্রিটমেন্ট করতে হয়। বাট হার্ট অ্যাটাক থেকে রুগী ফিরানো সম্ভব, হার্ট ফেল করলে রুগী আর ফিরানো সম্ভব না। বুঝি নাই? হার্ট অ্যাটাক হইলে আর হার্টের ট্রান্সপ্লান্ট বাংলাদেশে অনেক রেয়ার, আরো অনেক ট্রিটমেন্ট আছে, আমরা একটু পর ট্রিটমেন্টগুলো পড়বো। হ্যাঁ, হার্ট অ্যাটাক হলে সব ট্রিটমেন্ট অ্যাভেলেবেল, হার্ট ফেল হয়ে গেলে খুবই টাফ, হার্ট অ্যাটাক হলেই তো খুবই টাফ। হার্ট অ্যাটাক হলে তুই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে যদি ঠিকমতো ট্রিটমেন্ট না পায় তখনই মারা যাবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক ভাই, তাহলে মোটামুটি মনে হয় আমরা হার্ট অ্যাটাকের কাহিনীগুলো পড়তে পারছি। বল। আচ্ছা, দুইটা ওয়ার্ড, একটা হলো ইনফার্কশন আর একটা হলো ইস্কিমিয়া। ইস্কিমিয়া হচ্ছে রক্ত এবং অক্সিজেন দুইটাই কমে গেছে কোনো একটা জায়গায়, রক্ত সরবরাহ কমে গেছে, অক্সিজেন তো এমনিই কমবে, এটার নাম ইস্কিমিয়া। আর ইস্কিমিয়া হইলে ইনফার্কশন হয়। তাহলে ইস্কিমিয়া আর ইনফার্কশন কাছাকাছি দুইটা ওয়ার্ড। আরেকটা ওয়ার্ড আছে হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া মানে রক্ত ঠিক আছে, অক্সিজেনটা কমে গেছে কোনো কারণে, মানে ফুসফুসের সমস্যার কারণে, ওটার নাম হাইপোক্সিয়া। তিনটাই তোরা পড়বি। তাহলে হাইপোক্সিয়া একটা ওয়ার্ড, হাইপো মানে কম, অক্সিয়া মানে অক্সিজেন, শুধু অক্সিজেন কমে গেছে, এটার নাম হাইপোক্সিয়া। ইস্কিমিয়া মানে অক্সিজেন আর ব্লাড, রক্ত দুইটাই কমে গেছে, এই যে এখন আমরা যা পড়তেছি আর কি, এগুলো ইস্কিমিয়া। আর ইস্কিমিয়াই হচ্ছে ইনফার্কশন। বুঝছিস? ওকে, যাবো এরপরে। ওকে ভাই, আবার লক্ষণ। লক্ষণ আগের মতো এনজাইনার যেসব লক্ষণ করছিস, বুকে ব্যথা, ঘাড়ে ব্যথা, স্টারনামে ব্যথা, শ্বাস নিতে সমস্যা, এগুলো আর পড়া লাগবে বাসায়? 5টা পয়েন্ট আছে, দাগ দেন লক্ষণে, এগুলো যেন আর কারোর পড়া না লাগে। ঠিক আছে, এই পর্যন্ত। হার্ট ফেলিউরে যান। হার্ট ফেলিউরে যাওয়ার পর শুরুতে হার্ট ফেল কাকে বলে দেওয়া আছে, দাগ দেন। কাকে বলে অলরেডি আমরা পড়ে ফেলছি, হার্ট ফেলিউর নাকি? সমস্যা আছে কোনো? হার্ট ফেলিউরের লক্ষণ কি? হার্ট অ্যাটাক আর এনজাইনার যত লক্ষণ পড়ছেন সবগুলো লিখে দিবেন, তাহলে হার্ট ফেলের লক্ষণ হয়ে যাবে। বলছিলাম না সবগুলো লক্ষণ সেম। সবচেয়ে বড় লক্ষণ হলো হার্ট ফেল হলে একটু পর মারা যাবে, এরপর লিখে দিস মারা গেল, এটাই লক্ষণ। এরপরে আয়, আর কি? প্রতিকার পড়া লাগবে না, এরপরে চলে আয়। প্রতিকার আসলে সবকিছুর প্রতিকার কি? বডি ওয়েট কমাইতে হবে, গরুর মাংস খাওয়া যাবে না, ধূমপান করা যাবে না, হাঁটাহাঁটি করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, ঘুমানো কম, হ্যাং ত্যাং সব লিখে দিবি। আয় ভাই, স্ট্রোক আর হার্ট অ্যাটাক পাইছিস? স্ট্রোক আর হার্ট অ্যাটাক একটা ছক আছে বইয়ে, যান 5 স্টার দেন সবাই ছকটার উপর। স্ট্রোক আর হার্ট অ্যাটাকের উপর 5 স্টার দেন। দিছেন? তাড়াতাড়ি, তুই বই 3 মিনিট পর চেঞ্জ করলি বইয়ের পেজটা। পাইছিস? টায়ার্ড হয়ে গেছিস এত তাড়াতাড়ি? ওকে, এখন কিন্তু আপনারা অনেক আদরের মধ্যে আছেন। টেস্টের পর পড়ালেখার লোড বাড়াবো আমরা, হ্যাঁ? তখন কিন্তু এত আস্তে আস্তে এত কম পড়া থাকবে না, তখন একদিনে 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার করে থাকবে, ঠিক আছে? 2 চ্যাপ্টারও আছে অনেক দিন, ছোট ছোট গুলো 2 চ্যাপ্টার, হ্যাঁ, টেস্টের পর। আর টেস্টের পর মেইনলি আমরা পড়বো হচ্ছে লং সিলেবাস, বুঝছেন? শর্ট সিলেবাস তো অলমোস্ট প্রায় মনে হয় শেষের দিকে, অনেকগুলো হয়ে গেছে। লং সিলেবাসের যেগুলো আছে এগুলো টেস্টের পর, মোট কথা পুরো বায়োলজি বই টেস্টের পর, ঠিক আছে? টেস্ট দিয়ে আসেন, এখন সামনে টেস্ট দেখে আমরা বেশি প্যারা দিচ্ছি না। ওকে, আচ্ছা এবার আসেন সবাই। হ্যাঁ হ্যাঁ, এই শোন শোন, ভালো কথা, শাকিল ভাই তো আসার কথা ছিল, আসবে কিনা জানি না। শোন, তোদের এই সপ্তাহে পরীক্ষা আছে তো ডেইলি, আজকে যা পড়াচ্ছে এটার উপর, কোন দিন? মঙ্গলবার। এরপরে যে কোনো একদিন এই সপ্তাহের মধ্যে যে কোনো একদিন প্যারেন্টস মিটিং হবে শাকিল ভাইয়ের সাথে, হ্যাঁ? তোদের আব্বু আম্মু কথা বলবে, এটার পর বন্ধ। তারপর টেস্টের পর মনে হয় ফেব্রুয়ারির 17 বা 18 বা 21 যে কোনো একটা দিনে শুরু হবে আবার, ঠিক আছে? এরপর জুনের লাস্টে পরীক্ষা না তোদের? তাহলে ধর মের লাস্ট পর্যন্ত, মানে জুনের শুরু পর্যন্ত এটা চলবে, তারপর শেষ, তারপর চলে যাবি, ঠিক আছে? হ্যাঁ, এরপরে আবার এইচএসসির পর আসবি, বাট এই কোর্সের লিমিটেশন হচ্ছে মের লাস্ট পর্যন্ত, এই কোর্স শেষ, প্রি মেডিকেল শেষ, অর্থাৎ বায়োলজি বই কমপ্লিট। বুঝাইতে পারছি কোন? মের শেষের মধ্যে, হ্যাঁ? বায়োলজি বই মানে কিন্তু শর্ট সিলেবাস, লং সিলেবাস অল। আপনাদের মধ্যে অনেকে আসবে উইথ গার্জিয়ান, আইসা এখানে বিপ্লব শুরু করবে যে পরীক্ষার আগে কেন লং সিলেবাস পড়ানো হচ্ছে। আমরা বলেই দিব পড়াবো, আপনি আসলে আসেন, না আসলে নাই, এটা আপনার ফ্যাক্ট, আমার কি ফ্যাক্ট? এই সপ্তাহে লং সিলেবাস না পড়লে ভাই এখন আর কেউ চান্স পায় না।
সবাই আগে থেকে পড়া শেষ করে রাখে সব, বুঝছেন? যোগ পাল্টাই গেছে। আচ্ছা আসেন ভাইয়া সবাই, স্ট্রোক আর হার্ট অ্যাটাক পাইছেন? শুনেন ঠান্ডা মাথায়, এই সবগুলো শুন। হার্ট অ্যাটাক আর স্ট্রোক দুইটা দুই জায়গার রোগ, একটা হার্টের রোগ আর একটা মাথার রোগ, 1 নাম্বার। 2 নাম্বার, দুইটার কারণ সেম। দুই জায়গায় চর্বি জমে যাওয়ার কারণে ব্লাড ভেসেল সমস্যা হয়। এখন হার্টের ব্লাড ভেসেলে যদি সমস্যা হয় রোগের নাম কি? হার্ট অ্যাটাক। আর মাথার আর্টারিতে যদি চর্বি জমে তখন নাম, বুঝছিস? লক্ষণ আলাদা। তাহলে দেখ, জায়গা আলাদা, লক্ষণ আলাদা, শুধু কারণটা সেম, এই জন্য দুইটা একসাথে বলে। বুঝাইতে পারছি? কারণটা কিন্তু সেম। কি কারণ? ওই যে ইনফার্কশন, অক্সিজেন কমে যাওয়া, ব্লাড কমে যাওয়া, কেন? চর্বি জমে যাওয়ার কারণে। বুঝছিস? লক্ষণ কি? একটাতে বুকে ব্যথা, হার্টের সমস্যা, আরেকটাতে প্যারালাইসিস হয়ে যাওয়া। প্যারালাইসিস মানে কি? অবশ হয়ে যাওয়া হাত পা, স্ট্রোকে যেটা হয়। বুঝাইতে পারছি? এগুলো নিজেরা ছকটা বাকিগুলো পড়বেন। এবার সবাই চলে আসেন বইয়ের মধ্যে, এগুলো সব আমরা দাগাইলাম, ঠিক আছে? হার্ট অ্যাটাক, স্ট্রোক হইলো, হার্ট ফেলিউরের কাহিনী বলছি। সবাই চলে যান হৃদরোগ নির্ণয় এই টপিকটাতে। 5 স্টার, এখান থেকে একটা কোশ্চেন আসবে, ভেরি ইম্পর্টেন্ট জায়গা। পাইছেন? হৃদরোগ নির্ণয় একদম ডিটেলসে, কখন আমরা ইসিজি করি, কখন আমরা ইটিটি করি, এইভাবে সহ মুখস্থ করতে হবে সব। ক্লিয়ার? আচ্ছা এবার আসে নেক্সট, পেসমেকার। বলে ফেলছিলাম যান্ত্রিক পেসমেকারের কথা, মনে আছে? এই হচ্ছে যান্ত্রিক বা কৃত্রিম পেসমেকার। কেন? ওই যে এসএ নোড, এবি নোড সবগুলো নষ্ট হয়ে গেছে, এখন বসাইতে হবে বাইরে থেকে। আপনাদের পড়া লাগবে কি? আপনাদের পড়া লাগবে এটার গঠনটা পড়া লাগবে। সবাই গঠনটাতে দাগ দেন। এরপরে দেখেন এটার প্রকারভেদ আছে, এটাতে দাগ দেন। এক প্রকোষ্ঠতে গেলে এক প্রকোষ্ঠী, দুইটাতে গেলে দ্বিপ্রকোষ্ঠী, তিনটাতে গেলে ত্রিপ্রকোষ্ঠী, এগুলোর প্রকারভেদগুলো পড়তে হবে। দাগ দিচ্ছেন সবাই? গঠন আর প্রকোষ্ঠ পড়লেই পেসমেকার থেকে পড়া শেষ, আর কিচ্ছু পড়া লাগবে না। ক্লিয়ার নাকি কথাবার্তা? ওকে, এবার আয় নেক্সট, ওপেন হার্ট সার্জারি। পাইছিস? হৃৎপিণ্ডটাকে খুলে আমরা হচ্ছে অপারেশনটা করি। আচ্ছা এটা কাকে বলে দাগ দেন। এরপরে 3 প্রকার আছে, 24-এর বইয়ে এটা নাই, 24 সালের বইয়ে এটা নাই। যাদের নাই তারা আগেরটা পড়বেন, ঠিক আছে? এটা পড়তে হবে, অন পাম্প, অফ পাম্প, রোবট সহযোগী। পাইছেন? এই দাগ দিছিস সবাই, দাগ দে, নালে কিন্তু বাসায় বুঝবি না কোনটা পড়া লাগবে। দাগ দিছিস? এবার শোন, ঠান্ডা মাথায় শোন, তুই একটা হৃৎপিণ্ডের সার্জারি করবি, বাট এই সার্জারি করার জন্য তোকে হৃৎপিণ্ডটা একটু বন্ধ করা লাগবে, কারণ তুই তো এটা বিট করলে সার্জারি করতে পারবি না। ওই সময় তুই মারা যাবি না হৃৎপিণ্ড কাজ না করলে। ওই সময়টাতে আমরা কি করি, আলাদা একটা মেশিন বসাই, ওই মেশিনটা তখন তো শরীরের কাজগুলো করে। এটার নাম অন পাম্প সার্জারি। তবে অনেক সিনিয়র ডক্টর আছে যারা হৃৎপিণ্ড পাম্প করা অবস্থায় অপারেশন করে ফেলতে পারে, তখন আর মেশিন লাগে না, সেটার নাম অফ পাম্প সার্জারি। এই যে কাকে বলে এটা বললাম, এটাই পরীক্ষায় আসবে। আর রোবট সহযোগী মানে তো সহজ, রোবট দিয়ে করছে। কথা ক্লিয়ার ভাই? হ্যাঁ অবশ্যই, এটা অনেক জটিল, সবাই করতে পারে না। এটা সবাই করতে পারে না, এটা যারা একদম সিনিয়র। হৃৎপিণ্ড ভাই পাম্প করতেছে, বুঝিস, সারাক্ষণ এরকম এরকম করতেছে, এটার মধ্যে অপারেশন করা এটা সম্ভব? ধর এরকম আর কি, তুই দৌড়াইতেছস, তোর আমি ভাত খাইতেছি, এটা সম্ভব? আয় ভাই এবার আয়, করোনারি বাইপাস সার্জারি। পাইছিস? করোনারি মানে হৃৎপিণ্ড, বাইপাস মানে আরেকটা বিকল্প রাস্তা, বুঝিস তো? সার্জারি মানে অপারেশন। মানে ধর এই ছবিটার দিকে তাকা, তোর এই করোনারি আর্টারিতে এমন ব্লক হইছে, এটা ঠিক করা সম্ভব না। তখন আমি কি করলাম, তোর শরীরের অন্য জায়গা থেকে একটা আর্টারি নিয়ে আসলাম, আনার পর এখানে নতুন করে লাগাইলাম, তাহলে এটা বাইপাস করলো না? এটার নাম করোনারি বাইপাস সার্জারি। বুঝাইতে পারছি কথাটা? তাহলে তোদের শুধু কাকে বলে এটা পড়লেই হবে, নিচে 50 থেকে 70% এটাতে দাগ দে, আর পরের পেজে 90 থেকে 99% এটাতে দাগ দে। এই কাহিনীগুলো পড়বি। কথা কি ক্লিয়ার? এখান থেকে আর তেমন কিছু পড়া লাগবে না। এবার আই এনজিওপ্লাস্টি। শোন, একটা টেস্ট আছে, বুঝছিস? এই টেস্টের নাম এনজিওগ্রাম। গ্রাম মানে হচ্ছে ছবি তোলা। মেডিকেলে গ্রাম যেখানে দেখবি বুঝবি যে এটা ছবি তোলা। যেমন ধর আলট্রাসোনোগ্রাম, এটা একটা ছবি তোলা, যেখানে গ্রাম আছে ওই জায়গায় ছবি তোলে। মানে হৃৎপিণ্ডের অবস্থাটা কেমন, কোন আর্টারি কেমন, এটা দেখার জন্য আমি একটা ছবি তুলে নিয়ে আসবো ওই জায়গায়। এটার নাম এনজিওগ্রাম, বুঝছিস? আচ্ছা, এনজিওগ্রাম করে দেখলাম যে তোর কোনো একটা আর্টারিতে সমস্যা,
এবার আমি এটা রিপেয়ার করে দিতে হবে না আর্টারিটাকে। রিপেয়ার করার পদ্ধতির নাম এনজিওপ্লাস্টি। পারবি? এনজিওগ্রাম হলো টেস্টের নাম, আর অপারেশনের নাম কি? প্লাস্টি। বুঝছিস কিছু? এনজিও মানে হলো রক্ত নালী, গ্রাম মানে ছবি, তাহলে রক্তনালীর ছবি তুলে নিয়ে আসতে নাম এনজিওগ্রাম। আর প্লাস্টি মানে রিপেয়ার করা, নতুন করে করা, তাহলে এনজিওপ্লাস্টি মানে অপারেশনের নাম। বুঝছিস? আচ্ছা এবার এনজিওপ্লাস্টির প্রকারভেদ দেওয়া আছে তোদের বইয়ে, ভেরি ইম্পর্টেন্ট। দাগ দেন, দাগ দিছেন? এবার সবাই মনোযোগ দেন। বেলুন এনজিওপ্লাস্টি দেওয়া আছে, এটা মানে কি? সবাই দিকে তাকা। এই যে এই ব্লাড ভেসেলটাতে সমস্যা, চর্বি জমে গেছে, বোঝা যায়? এখন আমি এটাকে ঠিক করতে হবে। আমি কি করব? তোর হাতের আর্টারি দিয়ে আমি একটা ইনজেকশন পুশ করব, একটা তার পাঠাবো, তার। এই তারটা হাত দিয়ে যাবে একদম হৃৎপিণ্ড পর্যন্ত। কেন? কারণ সব আর্টারি আর ভেইনের ডেস্টিনেশন তো হৃৎপিণ্ড। অনেকে হাত দিয়ে করে, অনেকে পা দিয়ে আনে, পেট দিয়ে আনে, যার যেখান দিয়ে সুবিধা। ঠিক আছে? আচ্ছা, আনলো। এবার এই তারটাকে দেখ, এই যে তার, এটা নাম ক্যাথেটার আর কি। এটাকে একদম আমি কোন পর্যন্ত নিয়ে আসলাম? যেই আর্টারিতে সমস্যা ওখান পর্যন্ত আনলাম। আনার পর এটার মধ্যে একটা বেলুন বেঁধে রাখছিলাম আমি মাথায়। এই বেলুনটাকে এবার আমি ফুলাবো। বেলুন ফুলাইলে বেলুনটা ফুললো, বেলুনের প্রেসারে চর্বিগুলো কি হবে? সরে যাবে। চর্বি চলে গেল, বেলুনটা আবার চুপসাই ফেললাম, বেলুন নিয়ে বাইরে চলে আসলাম। এটার নাম বেলুন এনজিওপ্লাস্টি। কেন করলাম? এই চর্বিগুলোরে সরানোর জন্য। কই চর্বি রয়ে গেছে? এটা তো ভালো করে নাই। যারা ভালো করে করে কিছুই রাখে না। এবার একটা ঝামেলা আছে, যদি কিছু পরিমাণে থেকে যায়, ধর এটার অবস্থায় চিন্তা কর, থেকে গেল, এটার কি হবে? আবার আগের মতো কাহিনী হবে। এই জন্য আমাদের দেশে কি করা হয়? রিং পরানো হয়। সেম প্রসিডিউর, একইভাবে আমি ওই জায়গায় বেলুন পাঠাবো। এবার বেলুনের গায়ে এরকম একটা রিং দিয়ে রাখবো, বেলুনটা ফুলাবো, রিংটাও ফুলবে, রিংটা লেগে যাবে ওই চর্বির গায়ে। তাহলে চর্বি তো চলে গেলই, রিংটাও ওখানে থেকে যাবে, বেলুন টেলুন নিয়ে চলে আসবো, সারা জীবন রিংটা থাকবে। তাহলে আর চর্বি জমবে। এটার নাম রিং পরানো, ইংলিশে বলে স্টেন্টিং। তোদের বই দেখ দেওয়া আছে স্টেন্টিং, পাইছিস? স্টেন্টিং। হ্যাঁ, কথাবার্তা কি ক্লিয়ার সবাই? এই হচ্ছে আপনাদের আজকের পড়াশোনার টপিক। তাহলে অনেক রকমের আছে, অনেক রকম, লেড দিয়ে বানায়, কার্বন দিয়ে বানায়, অনেক রকম আছে। ভাইয়া ক্লিয়ার? কারুর কিছু বলার আছে আর? এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা।